শামীমের চোখের সামনে দিয়ে তার গার্লফ্রেন্ড সুপ্রিয়া অন্য একটা ছেলের কাঁধে মাথা দিয়ে রিস্কা করে চলে গেল। সুপ্রিয়া যেন শামীমকে দেখেনি। সুপ্রিয়াকে এমন করে অন্যের কাঁধে মাথা রাখা দেখে শামীমের বুকটা ধুক 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 করছে। তাই শামীম বাধ্য হয়ে আরেকটা রিস্কা নিয়ে সুপ্রিয়াকে ফলো করতে লাগলো। চিটাগাংয়ের অলংকারের রিস্কায় চড়েছে। শামীম সেই রিস্কা অক্সিজেনে একটা বড় বিল্ডিং এর সামনে থামলো। সুপ্রিয়া আর সেই ছেলেটা গলা একে অপরকে জড়িয়ে ধরে সেই বড় বিল্ডিংটাতে ঢুকলো। যখন শামীম ঢুকতে যাবে সেই সময় সেখানে ডিউটি পালন করা সিকিউরিটি গার্ড শামীমের বেশ পোশাক দেখে আটকে দিয়ে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাবেন? আমি ভেতরে যাব। ওই যে একটা মেয়ে আর ছেলে ঢুকলো না, ওদের দেখবো কি করে ওরা। শামীমের এমন কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ে সিকিউরিটি গার্ড। আরে বেটা, ওরা এখন ভিতরে সেক্স করবে, তুই কি সেইটা দেখবি নাকি? ভাই সেক্স কি? ও কি পড়বো নাকি ভাইজান? আরে বেটা, এটা আবাসিক হোটেল, চিনিস না তুই? ভাই এটা মনে হয় খুব ভালো কোম্পানি, তাই না? সিকিউরিটি গার্ড এবার বুঝতে পারলো এবারটা একটা গাধা মূর্খ। তখন সিকিউরিটি গার্ড তার মোবাইল বের করে নীল ছবি শামীমকে দেখাতে শুরু করে দিল। এসব দেখে শামীম নিজেকে ঠিক রাখতে না পেরে সিকিউরিটি গার্ডকে রাগ দেখিয়ে বলল, আমার সাথে মজা করেন আপনি? এসব কি বাজে নোংরা জিনিস আমাকে দেখান আপনি? আরে বেটা, ওই ছেলে আর মেয়েটা প্রায় এখানে এসে এইসব নোংরা কাজ করে, বুঝলি? তোকে দেখেই বোঝা যায় তুই একটা মূর্খ আর বলদ। তাই তোকে আমি এই ভিডিও নেট থেকে বের করে দেখলাম। আমি বিশ্বাস করি না সুপ্রিয়া এমন করতে পারে। ও ভাই বলেন না, আপনি যা বলছেন সব মিথ্যা কথা বলছেন। গত পরশু তো সুপ্রিয়া আমার লগে আমার রুমে আসছিল। সুপ্রিয়া আমারে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। শোন ভাই, আমি এসব জানি না কে কাকে ভালোবাসে, তবে এই মেয়ে প্রায় এই ছেলেটার সাথে এখানে আসে এসব করার জন্য। তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে যার কারণে তোমাকে আমি মিথ্যা বলবো? দেখো মিয়া, তোমারে দেখে মায়া হয়েছে বলে তোমাকে আমি এসব কথা বললাম। তাছাড়া কোনো নিয়ম নাই বাইরের মানুষকে ভিতরের সব কথা বলার। তোমারে দেখে বোঝা যায় তুমি কতটা সহজ সরল মানুষ। এখন এসব না ভেবে বাড়িতে যাও। এমন সময় সিকিউরিটি গার্ডের বস এসে তাকে ধমকে সুরে বলতেছে, এই তোমাকে কি বেতন দেওয়া হয় বাইরে মানুষের সাথে কথা বলার জন্য? যাও নিজের দায়িত্ব পালন করো। সিকিউরিটি গার্ড তখন সেখান থেকে চলে গেল। শামীম তখনও সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সে ভাবতে পারছে না সুপ্রিয়া এমন বাজে কাজ করবে, কারণ সুপ্রিয়া তো বাড়িতে থাকতে বোরখা হিজাব ঢেলা কাপড় পরে বেড়ায়। সুপ্রিয়া এমন কাজ করতে পারে না। তাছাড়া সুপ্রিয়া 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। সবচেয়ে বড় কথা, সুপ্রিয়া শামীম ছাড়া চলে না। শামীম সেখানে না থেকে এবার হাঁটতে ধরল। শামীমের কাছে গাড়ি ভাড়ার যা টাকা ছিল তা এই সুপ্রিয়ার পিছু পিছু আসতেই রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দিয়েছে। এখন শামীম চিটাগাং থেকে কুতুবদিয়া কেমন করে যাবে? শামীমের কাছে অবশ্য 80,000 টাকা আছে, কিন্তু সবগুলো 1,000 টাকার নোট। এই 80,000 টাকার থেকে যদি একটি টাকাও নষ্ট হয় তাহলে তার মালিক তার পিঠের ছাল তুলে ছাড়বে মারতে মারতে। আসলে শামীম সকাল 10টায় ইঞ্জিন চালিত নৌকায় করে সেই কুতুবদিয়া উপজেলার উত্তর দ্রুত থেকে চিটাগাং শহরে এসেছে লবণের টাকা নিতে। 10টায় নৌকায় চড়ে দুপুর 2টায় এসে চিটাগাং বন্দরে পৌঁছায় শামীম। সেখান থেকে অলংকার যায় একটা লবণ কোম্পানির কাছে টাকা নেয়ার জন্য। সেখানেই সুপ্রিয়াকে দেখে শামীম। আসার সময় শামীমের মালিক শামীমের হাতে 250 টাকা দেয়। 200 টাকা যাতায়াত ভাড়া আর বাকি 50 টাকা দিয়ে সে দুপুরে কোনো ছোট হোটেলে ডাল ভাত খাবে। আসার পথে 100 টাকা দিয়ে আসে। তারপর পথে 3টা ভিক্ষুককে দেখতে পেয়ে 3জনকে 30 টাকা দিয়ে দেয়। দুপুরে আর কোনো কিছু খায় না। আর এদিকে রিস্কাওয়ালা শামীমকে বোকা বানিয়ে 90 টাকার রিস্কা ভাড়া নিয়ে নেয়। এখন শামীমের কাছে খুচরা 30 টাকা আছে, যা দিয়ে চিটাগাং নতুন ব্রিজ পর্যন্ত যাওয়া যাবে। তার আর যাওয়ার ভাড়া নেই। শামীম সেখান থেকে 30 টাকা গাড়ি ভাড়া দিয়ে নতুন ব্রিজ পর্যন্ত যায়। তারপর গ্রিন লাইনের একটা টিকিট কাটে মাগনামা যাওয়ার। আসলে শামীম যদি এখন সমুদ্র পথে যায় তাহলে শামীমের যেতে দেরি হবে, তাই সে বাসের টিকিট কাটলো। আসলে কুতুবদিয়া উপজেলা কক্সবাজার জেলার ছোট্ট একটা দ্বীপ। কুতুবদিয়া যেতে হলে হয় সমুদ্র বন্দর দিয়ে যেতে হবে, নতুবা গাড়ি করে চকরিয়া হয়ে মগনামা, তারপর ইঞ্জিন চালিত নৌকা বা স্পিড বোট দিয়ে যেতে হয়। এবার আসুন আপনাদেরকে সব ভেঙে বলে। শামীম সুপ্রিয়াদের বাসার কাজের ছেলে।
শামীমের মা বাবাকে শামীম তা জানে না। শামীমের 18 বছর আগে এই চিটাগাং শহরে প্রায় সুপ্রিয়াদের বাড়ির পুরান কাজের লোক রহিম, আর তখন থেকে শামীম রহিমকে আব্বা আর তার বউকে মা বলে ডাকে। রহিমের ছোট সংসারে আরও 3 ছেলে মেয়ে আছে, যাদের পড়াশোনার টাকা জোগাড় করতে গিয়ে শামীমকে কাজের মানুষ বানিয়ে ফেলে রহিম। এখন অবশ্য রহিম কোনো কাজ করে না, তার ছেলে মেয়ে পড়ালেখা শেষ করে এখন চাকরি করে, আর শামীমের নিজের পেটের ভাত জোগাড় করার জন্য সুপ্রিয়াদের বাসাতে কাজ করে। শামীমকে যদি দুনিয়ায় কেউ বেশি ভালোবাসে তাহলে সুপ্রিয়া আর রহিম মিয়া। সত্য বলতে শামীম হাতের কোনো কাজ জানে না। কুতুবদিয়া উপজেলায় শুধু লবণ চাষ করা হয়, আর শামীম শুধু সেই কাজ আর বাসার কাজ জানে, আর কোনো কাজ জানে না। শামীম তাই তো আজ লবণের টাকা আনার জন্য চিটাগাং শহরে আসছিল। চলুন আপনাদের মূল বিষয় মানে লবণ চাষ আর শামীমের কথা বলি। কক্সবাজার জেলায় একটি দ্বীপ উপজেলা কুতুবদিয়া 216 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট দ্বীপ। কুতুবদিয়া সমুদ্র সৈকত উত্তর দক্ষিণে প্রায় 16 কিলোমিটার দীর্ঘ। এই উপজেলায় 1666 সালে প্রথম মানব হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বংশধর কুতুব উদ্দিন প্রথম আসেন। তখন থেকে এই ছোট্ট দ্বীপের নাম হয় কুতুবদিয়া। 1822 সালে বঙ্গোপসাগরে ঝড় আর জলোচ্ছ্বাসের কারণে এখানের উপকূল ভাগ হয়ে যায়। তখন অনেক জ্বর বের হয়। তখন এই কুতুবদিয়ায় বাঁশখালী, সাতকানিয়া, পটিয়া উপজেলা থেকে মানুষ এসে বসবাস শুরু করে আর প্রাকৃতিক উপায়ে লবণ চাষ শুরু করে। উত্তরবঙ্গের মানুষ ধানের বীজ যেমন করে বপন করে সেই একই রকম করে লবণ চাষ করা হয়। প্রথমে 6 ফিট দীর্ঘ এবং 16-18 ফিট লম্বা আলোর মতো করে তৈরি করা হয়। তারপর গাছের মোটা গুঁড়ি দিয়ে সেখানে রোলার গাড়ির মতো করে ডলতে হয়। যখন মাটি একটা ইটের চেয়েও শক্ত হয়ে যায় তখন সেই মাটির উপর পলিথিন আলেফ মাপ অনুযায়ী বিছানো হয়। একটা বড় নালা করা থাকে, সমুদ্রের পানি ইঞ্জিন চালিত মেশিন দিয়ে সেই নালায় নিয়ে আসা হয়। তারপর যার যার জমিতে পানি নিয়ে যাওয়ার জন্য ছোট নালা করা হয় আর ছোট্ট একটা গর্ত করা হয়। সেই গর্তে সমুদ্রের পানি থাকে আর সেই পানি ওই পলিথিনের উপর দিয়ে দেওয়া হয়। 4 দিন পর সেই পানি লবণে রূপান্তরিত হয়। আর এখানে শীতের সময় লবণ চাষ করা হয়। কুতুবদিয়া উপজেলার ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে আছে, তার কারণ এখানকার ছেলে মেয়ে পড়াশোনা করার জন্য অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা আছে, আর উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য তারা ছেলে মেয়েকে চিটাগাং শহরে পাঠায়। তাই তো সুপ্রিয়া আজ পড়াশোনা করার জন্য চিটাগাং শহরে আছে। আর এই উত্তর ধুরুং থেকে লবণের বড় বড় কোম্পানির লোক আসে লবণের প্রতি কেজি 1 টাকা থেকে 1.5 টাকা দরে কেজি কিনে। আমি গাড়ি থেকে মাগনাতে নামলাম। সেখান থেকে নেমে আমি ঘাটে এসে ইঞ্জিন চালিত নৌকায় চললাম। এখান থেকে আমার মালিকের বাসে যেতে মোট ভাড়া 35 টাকা লাগবে, নৌকা ভাড়া 15 টাকা আর অটো ভাড়া 20 টাকা। আমি মালিকের বাড়িতে এসে মালিকের টাকা দিয়ে আবারও কাজে লেগে পড়লাম। আমি যদি একবেলা কাজ না করি তাহলে সেই বেলার খাওয়া আমার বন্ধ। কাজ বলতে বাড়ি ঘর মোছামুছি করা, বাজার করা, কাপড় কাচা আর লবণ চাষ করা, এই আর কি। রাতের বেলা মালিক আমাকে তার ঘরে ডাকলো। সেখানে মালিকের বউও ছিল। কিরে শামীম, এখানে তো 80 টাকা থাকার কথা, বাকি 120 টাকা কই? মালিক, ভাড়া দিতে হয়েছে আমার, আসলে ভাড়া ছিল না তাই। কি গো, তুমি না ওরে 250 টাকা দিলে যাতায়াত ভাড়ার জন্য? মালকিন, হ্যাঁ দিয়েছিল, কিন্তু রাস্তায় আমার সব টাকা গাড়ি ভাড়া দিতে শেষ হয়ে যায়। ওই গাড়ি ভাড়া আবার কবে থেকে বাড়লো রে, যার কারণে তোর টাকা শেষ হয়ে গেছে? আমি এক জায়গায় গেছিলাম মালিক, আমি আর বলতে পারলাম না, তার আগেই আমাকে শক্ত কাঠের তক্তা দিয়ে মারতে লাগলো। আগেই বলেছি শামীমকে তার মালিক 1 টাকার জন্য গায়ে হাত ধরে। আজ তো শামীমকে 120 টাকার জন্য প্রায় আধমরা করে ফেলা হয়েছে। পিছের অনেক জায়গা ফেটে গিয়ে রক্ত ঝরতেছে, এগিয়ে আসার কেউ নেই। যদি সুপ্রিয়া বাড়িতে থাকতো তাহলে শামীমকে কখনোই মারতে দিত না। শামীমকে মারতে মারতে প্রায় অজ্ঞান করে ফেলল। তখন বাড়ির বাকি 2টা কাজের লোক শামীমকে ছাদের চিলেকোঠার ঘরে নিয়ে যায়। তাদের একজন তার আব্বা মানে রহিম মিয়াকে ডাকতে গেছে। রহিম মিয়া বাড়িতে ঢোকা মাত্র মজুমদার সাহেব বলতে থাকে, তুমি তাহলে আসছো রহিম মিয়া? জানো তোমার ছেলে কি করেছে? আজ পুরো 120 টাকা চুরি করছে, মানে আমার 120 কেজি লবণের টাকা।
মালিক তাই বলে ছেলেটাকে এভাবে মারবেন? জানেনই তো ছেলেটার আমি ছাড়া দুনিয়ায় কেউ নেই। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে শামীমকে আমার বাড়িতে নিয়ে যেতাম, এখানে থাকতে দিতাম না। রহিম, তুমি ভালো করেই জানো বর্ষার শেষে এই লবণ চাষ করা জমির জন্য মানুষে এখন খুনোখুনি হয়। তুমি এটাও জানো এই লবণ চাষ করতে গিয়ে কত খরচ করতে হয় আমাকে। জানি মালিক, জানি, তবুও আপনার প্রতি আমার অনুরোধ, আমার ছেলেটাকে আপনি এভাবে মারবেন না। রহিম মিয়া সিঁড়ি দিয়ে দৌড়ে ছাদের চিলেকোঠা ঘরে যায়। গিয়ে দেখে শামীমকে উল্টো করে শুয়ে রাখা হয়েছে, আর শামীমের শরীর থেকে পাতলা স্যান্টো গেঞ্জিটা খুলে রেখেছে অন্য কাজের ছেলেটা রহিমকে আসতে দেখে। রহিম চাচা, কই আমাদের তো মালিক এমন করে কখনো আঘাত করে না, তাহলে শামীমকে কেন এমন করে আঘাত করে? তোদের যাওয়ার জায়গা আছে, তোরা বেতন নিয়ে কাজ করিস, তোদের বাবা মা আছে, তাই তোদের গায়ে হাত তুলতে পারে না। আর তোরা তো এই গাধার মতো না। তাই বলে এত অত্যাচার সহ্য করে থাকা লাগবে? অন্য কারো বাড়িতে কাজ করতে পারে? সেটাও সম্ভব না। আমি মালিকের কাছে শামীমকে বিক্রি করে 3 লক্ষ টাকা নিয়ে আমার ছেলে মেয়েকে চাকরি নিয়ে দিয়েছি, আর 3টা মাস শামীমকে এসব অত্যাচার সহ্য করে থাকা লাগবে। তাহলে তুমি ওরে বাড়িতে নিয়ে যাও না কেন? আমার বউ তো এই মালিকের চেয়েও খারাপ। রহিম মিয়া আর কোনো কথা না বলে রান্নাঘর থেকে গরম পানি নিয়ে এসে সুতি কাপড় দিয়ে শামীমের পুরো শরীর ভালো করে মুছে দিয়ে কাটা জায়গাগুলোতে ডেটল দিয়ে দিল। আর যে জায়গাতে কালো দাগ পড়েছে হারিকেনের আগুনে গামছা হালকা গরম করে পিঠে ছেক দিতেছে। এভাবে প্রায় ঘন্টাখানেক শামীমের সেবা করার পর শামীমের জ্ঞান ফেরার পর দেখে তার আব্বা তাকে সেবা করতেছে। শামীম আস্তে আস্তে উঠে বিছানায় বসে। আব্বা, তুমি কখন আসলে? আর এভাবে কান্না করতেছো কেন? দেখো আমার কোনো হয় নাই, আমি ঠিক আছি। বাপ, বলতো তুই টাকা দিয়ে কি করেছিস? তুই তো কোনো বাজে কাজ করার মতো ছেলে না। আব্বা, সুপ্রিয়া আমারে ঠকাইছে, যার কারণে এখানে এতদিন অত্যাচার সহ্য করে পড়ে আছি, সেই ঠকাইছে। কি বলিস বাপ এসব তুই? সুপ্রিয়া মা তোকে কেন ঠকাইতে যাইবে? শামীম তখন এক এক করে সব কথা তার আব্বাকে বলতে থাকে। শামীমের আব্বা শামীমের এমন কথা শুনে পুরো হতভম্ব হয়ে গেছে। বাপ, তোর কোথাও ভুল তো হতে পারে। আব্বা, তুমি ভালো করেই জানো তোমার ছেলে কোনো ভুল করার না। তাহলে জমিদার সাহেবরে সত্য কথা কইলি না কেন? আমি পারবো না বলতে বাপ, আমার নিজের ভেতরটা যে পেটে চাইতেছে। যে সুপ্রিয়া ছোট থেকে আমার সাথে বড় হইলো, যে সুপ্রিয়া আমার সাথে স্কুল মাদ্রাসা যাইতো না, সেই সুপ্রিয়া আমার ভুলে আর একজনের সাথে। শামীম এবার তার আব্বাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রহিম মিয়া বুঝতে পেরেছে মানুষ কতটা আঘাত পেলে এমন করে কাঁদে। আর শামীম তো কোনোভাবেই কাঁদার ছেলে না। আর শামীম মরে যাবে তবুও তার আব্বাকে মিথ্যে কথা বলবে না। বাপ তুই থাক, এবার সুপ্রিয়া মায়ের আইলে আমি তারে জিগামু। না আব্বা, তুই কোনো কবি না, যা কনের তা আমি কমু। কেন আমার লগে সে এমন করলো? কি অপরাধ ছিল আমার? কেন এত আমারে সে ভালোবাসলো? কেন বা আমারে সে একা সাইরা গেল? বাপ রাতে কোনো খাইছো? আমি খাইছি আব্বা, তোর এইসব নিয়ে ভাবা লাগবো না, মিথ্যা বললাম। তাহলে আমি এখন যাই, দেরি হইলে তোর মা আবার। যাও আব্বা, আমি ঠিক আছি। করিম ভাই আর সোহেল ভাই তো আছে। সোহেল, দেখ শামীম আমা করে ভাই ডাকে, আর আমরা কি এই ভাইটারে না দেখতে পারি? তুই ঠিক কইছস করিম, শামীম তোর আমার চেয়ে কত বড় হবে, তবুও ভাই ছাড়া আমাকে ডাকে না। চাচা, তোমার চিন্তা করা লাগবো না, আমি আর সোহেল সব সামলে নেব। চাচা, আমি বা করিম কেউ ছিলাম না যখন শামীমরে এমন করে মজুমদার সাহেব মারে। রহিম মিয়া আবারও শামীমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। আজ তার সন্তানের সুখের জন্য শামীমকে কত না অত্যাচার সহ্য করা লাগতেছে। নিজের কাছে রহিম মিয়া নিজেই অপরাধী মনে হচ্ছে। আজ তার কারণে শামীম এত অত্যাচার সহ্য করতেছে। কিন্তু অত্যাচার সহ্য করুক, তার কারণে তো আজ শামীম বেঁচে আছে দুনিয়াতে। রাতে সোহেল আর করিম দুজনেই শামীমকে অনেক সেবা যত্ন করে অনেকটা সুস্থ করে ফেলেছে। আজ থেকে 18 বছর আগে এই লবণের টাকা আনতে গিয়ে রাস্তার মাঝ থেকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায়। তারপর চারিদিকে খুঁজতে থাকে বাচ্চার বাবা মাকে। পুরো 2 দিন রহিম মিয়া নিজ ঘুম হারাম করে বাচ্চার মা বাবাকে খুঁজে, যখন পায় না তখন রহিম এই বাচ্চাকে নিয়ে কুতুবদিয়া আসে। তখন বাচ্চার হাতে একটা ফটো আর গলায় চেন ছিল।
ফটোটাতে দেখা যায় একটা মহিলার কোলে এই বাচ্চা, আর তার পাশে একটা পুরুষ লোক, তার সাথে একটা 8-9 বছরের মেয়ে। শামীমকে বাড়িতে নিয়ে গিয়ে রহিম পড়ে আরেক বিপদে। দিনরাত শামীমকে অত্যাচার করে তার স্ত্রীর সন্তান। শেষে বাধ্য হয়ে শামীমকে যখন 6 বছর বয়স হয় তখন শামীমকে মজুমদার বাড়িতে রাখে। তার বাপ ছেলে এখানে কাজ করে। শামীমকে যখন রহিম মিয়া পায় তখন শামীমের বয়স 4 বছর। 4 বছরের শামীমের ওপর রহিম মিয়ার বউ অনেক অত্যাচার করে। যেমন ধরেন থালা বাসন মেজে নেওয়া, ঘর দুয়ার পরিষ্কার করে নেওয়া, মাটিতে বিছানা করে থাকতে দেয়া, ঠিক মতন খেতে না দেয়া, কোনো ভুল করলে চর থাপ্পড় মারা, অনেক সকালে ঘুম থেকে তুলে গোয়াল পরিষ্কার করে নেয়া। শামীমকে রহিম মিয়া পড়াশোনা করাতে চাইলেও তার বউ সালেহা বেগম তা কখনোই চায়নি। ছোট শামীমের ওপর এমন আচরণ অত্যাচার রহিম মিয়া মেনে নিতে পারে না। রহিম মিয়া সবার আড়ালে প্রতিদিন বাজার থেকে শামীমের জন্য খাবার নিয়ে আসতো। রহিম মিয়া নিজের ছেলে মেয়ের তুলনায় শামীমকে অনেক বেশি ভালোবাসত। রহিম মিয়ার ছেলে মেয়ে শামীমকে সহ্য করতে পারত না, কারণ রহিম মিয়া শুধু শামীমকে ভালোবাসে, তাদেরকে না। তারাও সুযোগ পেলে শামীমকে মারতে কোনো কৃপণতা করতো না। শেষে যখন সবাই বড় হলো তখন রহিম মিয়ার ছেলে মেয়ে রহিম মিয়াকে বলে, আমাদের জন্য তো কোনো ভালোবাসা ছিল না, সব ছিল ওই অনাথ শামীমের জন্য। এবার আমাদের কোনো ব্যবস্থা করে দাও, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। তোদেরকে পড়াশোনা করালে কে প্রতি মাসে টাকা দিত? কার বাড়িতে থাকতি? কার রোজগার করা টাকাই খেতি? অত কিছু জানি না, এবার আমাদের জন্য একটা ব্যবস্থা করে দাও। আমরা চাকরি করতে চাই, আমার ব্যাংকে চাকরি করতে 1,50,000 টাকা লাগবে। আমার 1 লক্ষ। আমারও 1,50,000 টাকা লাগবে। আমার কাছে 1 লক্ষ টাকা। তোদের বাকি টাকা কেমন করে দিই? কোথায় পাবো? তোমার মালিককে বললেই তো হয়ে যায়। শেষে রহিম মিয়া কোনো উপায় অন্তর না পেয়ে মজুমদার সাহেবের কাছে যায়। তার কাছে গিয়ে টাকা চাইলে তিনি বলেন, শামীমকে আমার কাছে এক প্রকার বিক্রি করা লাগবে, আর তার কোনো বেতন থাকবে না, আর সময় মতো তোমার ছেলেকে ছেড়ে দিব। ছোট শামীমকে যখন তার পরিবারের কেউ দেখতে পারে না তখন রহিম মিয়া মজুমদার বাড়িতে শামীমকে নিয়ে আসে। মজুমদার শামীমকে দেখে রহিম মিয়াকে বলে, এই পোলাটা কার রহিম? যারে পথে পাইছিলাম মালিক। আমার কাছে কেন নিয়ে আসলে? আমার বাড়িতে ওরে কেউ দেখতে পারে না, আপনি একটু দয়া করবেন। তোমার পোলা কি কোনো কাম জানে রহিম? ঘরে সব কাম জানে আমার পোলাই, ওরে 3 বেলা খাইতে দিয়েন। আচ্ছা ঠিক আছে। তখন থেকে শামীম মজুমদার বাড়িতে থাকা শুরু করে। মজুমদার সাহেবের ছোট কন্যা সুপ্রিয়ার তখন 3 বছর বয়স। কুতুবদিয়াতে কিন্তু পানি আর বিদ্যুৎ এর বড় সমস্যা। কুতুবদিয়াতে 20-25 হাতের মতো আয়তনের পুকুর খনন করা হয়। এই সব পুকুরের মানুষ গোসল করে, আবার এই পুকুরের পানি ফুটিয়ে খায়, কিন্তু পুকুরের পানিও অতটা ভালো না। এই পুকুরের পানি দিয়ে অনেকে অজু করে। তো কুতুবদিয়াতে সবার ঘরে ঘরে টিউবওয়েল নাই। যাদের ঘরে টিউবওয়েল আছে, কারো টিউবওয়েল দিয়ে পানি বের হয়, তাও আবার খাওয়ার উপযোগী নয়। পানি অনেক ভারী হয়, যেমন ধরেন সিমেন্ট অথবা কাদার পানি যেমন হয়, তবে পরিষ্কার কিন্তু ভারী। অনেক টিউবওয়েল দিয়ে পানি বের হয় না, তবে কুতুবদিয়ার পানির ব্যবস্থা আছে, পাম্প অথবা টিউবওয়েল। তবে টিউবওয়েলে অনেক কি জানি মেশিন ব্যবহার করে পানি খাওয়ার উপযোগী করে। যাদের বাড়ি টিউবওয়েলের পানি খাওয়ার উপযোগী তাদের বাড়িতে গিয়ে অন্যের বাড়ির মানুষ কলসি ভরে পানি নিয়ে আসে। সুপ্রিয়ার যখন 3 বছর বয়স তখন সুপ্রিয়া তাদের বাড়ির পুকুর পাড়ে একাই খেলা করতেছিল। তার মা সুপ্রিয়ার থেকে একটু দূরে ছিল। সেই পুকুরের অন্যদিকে শামীম বাড়ির সবার কাপড় ধুয়ে দিতেছিল। সুপ্রিয়া খেলা করার সময় তার একটা খেলনা পানিতে পড়ে যায়। সুপ্রিয়া সেই খেলনা তোলার জন্য গেলে পুকুরে পড়ে যায়। সুপ্রিয়ার মা তার মেয়েকে পড়ে যাওয়া দেখে, কিন্তু তিনি সাঁতার জানে না। তখন সুপ্রিয়ার মা জোরে চিল্লাতে থাকে তার মেয়ে পানিতে পড়ে গেছে, কেউ তখন আশেপাশে ছিল না যে এসে বাঁচাবে। তখন শামীম দৌড়ে ওই পাড় থেকে যে পাড়ে সুপ্রিয়া পানিতে পড়ে গিয়ে ডুবায় ভাসা লাগছিল সেই পাড়ে এসে শামীম পানিতে দেয় লাফ। একে তো শামীম নিজে ছোট, তার ওপর সাঁতারও তেমন জানে না। পানিতে লাফ দিয়ে শামীম নিজে পানি খেতে থাকে। অনেক কষ্টে সুপ্রিয়াকে শামীম ধরে পানিতেই থাকে, কিন্তু উঠতে পারে না। সুপ্রিয়া শামীমের মাথার ওপর পা দিয়ে দাঁড়িয়ে থাকে আর শামীম পানির নিচে।
এদিকে রহিম মিয়া মালিককে জানাতে আসে লবণ চাষ আগে কোনো জমিতে করবে। এসে দেখে সুপ্রিয়ার মা চিল্লাচ্ছে। তা দেখে রহিম মিয়া সুপ্রিয়ার কাছে গিয়ে দেখে সুপ্রিয়া কারো মাথার উপরে আর পানির নিচে কেউ আছে। তাই রহিম মিয়া পানিতে নেমে সুপ্রিয়া আর শামীমকে তুলে আনে। তখন সুপ্রিয়ার খেলার সাথী শামীম। বাড়ির কাজ করার পর বাকি সময় শামীম সুপ্রিয়ার সাথে খেলা করে। ধীরে ধীরে সুপ্রিয়ার শামীমের উপর নির্ভরশীল হয়ে ওঠে। সুপ্রিয়া যখন স্কুল মাদ্রাসা যাওয়ার বয়স হয় তখন সুপ্রিয়া শামীমকে ছাড়া কোথাও যেতে চাইতো না। তাই বাধ্য হয়ে মজুমদার সাহেব শামীমকেও সুপ্রিয়ার সাথে পাঠাতো, তবে পড়াশোনা করার জন্য নয়, তার মেয়ের দেখাশোনা করার জন্য। ধীরে ধীরে সুপ্রিয়া বড় হতে লাগে আর শামীমের প্রতি তার ভালোবাসা জন্মাতে থাকে। সুপ্রিয়া যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন এক ছেলে সুপ্রিয়া শামীমের সামনে ভালোবাসার কথা বলে। তখন শামীম সেই ছেলেটাকে ইচ্ছে মতো মারতে থাকে। যেহেতু ছেলেটা শামীমের ছোট, তখন সুপ্রিয়া বুঝতে পারে শামীমও তাকে চায়। একদিন রাতে সুপ্রিয়া শামীমের ঘরে গেলে তা তার বড় ভাই দেখতে পায়। প্রথমে কিছু মনে না করলেও পরে যখন সুপ্রিয়া অনেকক্ষণ আসে না তখন তার ভাই শামীমের থাকার ঘরে গিয়ে দেখে শামীমকে জড়িয়ে ধরে শুয়ে আছে সুপ্রিয়া। এই দৃশ্য দেখে সেদিনই প্রথম শামীমকে মারা শুরু করে। তবে সুপ্রিয়ার জন্য কেউ তাকে তেমন একটা মারতে পারে না, কারণ সুপ্রিয়া বলে এই ঘরে পড়তে এসে কখন যে ঘুমিয়ে গেছে তাই সে বুঝতে পারে নাই। এরপর শামীম যদি একবেলা ঠিকভাবে কাজ না করত তাহলে সেই বেলা শামীমের কপালে ভার জুটত। তবে সুপ্রিয়া থাকা অবস্থায় শামীম কখনো খাবারের ভয় করত না। সুপ্রিয়া যত বড় হতে থাকে তার ভালোবাসা শামীমের প্রতি তত বাড়তে থাকে। সুপ্রিয়া কুতুবদিয়ায় থাকা অবস্থায় সব সময় বোরকা পরে থাকত। আসলে কুতুবদিয়ার মানুষ ধর্মভীরু। এখানে অনেক মাজার মাদ্রাসা আছে। এখানকার সকল মহিলা মেয়ে সবাই পর্দা করে চলে আর নামাজ কালাম করে। হঠাৎ কেউ যদি এই এলাকায় গিয়ে কোনো মেয়ে মানুষের চেহারা দেখতে চান তো পাবেন না। শামীম কোনো ভুল করলে যখন মজুমদার সাহেব বা তার ছেলে তাকে মারতে যেত তখনই সুপ্রিয়া ঢাল হয়ে সামনে যেত। শামীমের সব রকম পরিস্থিতিতে সুপ্রিয়া পাশে ছিল। শামীমের ঈদের পোশাক, এমনিতেই কোনো কাপড় কেনা, খাওয়া, চলার পথে টাকা পয়সা, খাওয়া দাওয়া, শামীমের ক্লান্তি লাগলে তার ঘরে গিয়ে শামীমের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ানো। মাঝে মাঝে সুপ্রিয়া শামীমের ঘরে শামীমের বুকের উপর মাথা দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এসব কিছুই রহিম মিয়া আর সোহেল করিম জানত। ছোট মালকিন, শামীমের সাথে এসব যে করেছেন এসব যদি আপনার বাবাই জানেন তাহলে পোলাইটারে জানে মাইরা ফেলবে। চাচা, তুমি না কইলে বাবা কেমনে জানলো? আর আমি তোমার পোলারে অনেক ভালো পাই, আমি তোমার পোলারে বিয়া করবো। ছোট মালকিন, শামীমের তো কোনো পরিচয় নেই, কোনো পরিচয় হারাই তুমি বিয়া করবা। তোমার বাবা এসব কোনোদিনও মেনে নিবে না। চাচা, তুমি ভালো করে জানো আমার সব আবদার আমার বাপ ভাই পূরণ করে দেয়। তোমার পরিচয়ে আমার পোলারে বিয়া করামো চাচা, তোমাকে এইসব নিয়ে কোনো ভাবনা চিন্তা করুন লাগবো না। বাবা মা ছাড়া একলা পোলাডারে কোনো কষ্ট দিয়েন না ছোট মালকিন, তবে একটু সাবধানে থাইকো। সাবধানের কোনো মাইন্ড নাই, বুঝলে? সুপ্রিয়া যখন ক্লাস 10-এ পড়ে তখন তো রোজ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সুপ্রিয়া চুপ চুপ করে শামীমের ঘরে গিয়ে শামীমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকত আর ভোর রাতে তার নিজের ঘরে চলে আসতো। মাঝে মাঝে সন্ধ্যায় তারা সাগর পাড়ে যায়, সাগরের ঢেউ দেখে, ঢেউ গোনে। মাঝে মাঝে সুপ্রিয়ার স্কুল ছুটির পর সুপ্রিয়া শামীমকে নিয়ে সাগরে তাদের বড় ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বেড়াতে যায়। আসলে সুপ্রিয়ার বাবা প্রায় বড় বড় 30টা নৌকা আছে, এর মধ্যে 20টা ভাড়া দেয় আর বাকি 10টা নিজের লোক দিয়ে চালিয়ে নেয়। এসব বড় বড় নৌকা দিয়ে তারা সাগরের মাঝে গিয়ে মাছ ধরে আনা নানা জাতের মাছ ধরে জেলেরা। শীতের সময় লবণ চাষ করে গ্রীষ্ম বর্ষায় সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তবে এসব মাছ বেশিরভাগ এখানে শুটকি হয়। হাজার হাজার মানুষ এসব দিয়ে জীবন জ্বালায়। সুপ্রিয়া আর শামীম দুজনেই মাঝে মাঝে ওদের নৌকা নিয়ে সাগরের মাঝে যায়। সুপ্রিয়া তখন সাগরের মাঝে চিৎকার করে শামীমকে ভালোবাসি বলে আর জড়িয়ে ধরে। সন্ধ্যার আগেই বাড়ি ফিরে, তবে তার জন্য শামীমকে অনেক কথা শোনা লাগে, কিন্তু সুপ্রিয়া থাকলে কেউ তেমন একটা কথা বলতে পারে না। সুপ্রিয়ার ফাইনাল পরীক্ষা শেষ হলে সুপ্রিয়া ইন্টার পড়ার জন্য শহরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিয়া প্রথমে যেতে রাজি ছিল না, পরে শামীমের কথায় রাজি হয়ে যায়। সুপ্রিয়ার তার বাবা মাকে বলে প্রতি মাসে একবার করে সুপ্রিয়া বাড়িতে আসবে।
তার বাবাও রাজি হয়ে যায়। আসলে সুপ্রিয়ার বড় ভাই বিয়ে করে চিটাগাং শহরে একটা ব্যবসা শুরু করে দিয়েছে। সুপ্রিয়া এখন থেকে সেখানেই থাকবে। কুতুবদিয়ার মানুষের কোনো টাকার অভাব নাই। এখানে সবার ঘরে ঘরে টাকা আছে, তাই তারা তাদের ছেলে মেয়েকে পড়াশোনা করার জন্য শহরে পাঠায়। সুপ্রিয়ার চলে যাবার পর শামীম প্রায় একা হয়ে পড়ে। এখন শামীম কাজে একটু ভুল করলে মার খায়, তবে শামীমের আব্বা থাকলে মারটা খুব কম খায় শামীম। পরে যখন শামীমের আব্বাকে আর তার ছেলে মেয়ে কাজ করতে না দেয়, তখন তার শামীমকে মজুমদার তার ছেলের বউয়ের হাতে মার থেকে কে বাঁচাতে পারে না। সুপ্রিয়া শহর যাওয়ার আগে শামীমকে বলে গেছে তার জন্য অপেক্ষা করতে। যত আঘাত করুক না কেন শামীম যেন সব সহ্য করে থাকে। সুপ্রিয়া প্রথমের 1 বছর প্রতি মাসে করে আসলেও তারপর থেকে 4-5 মাসে একবার করে আসতো। তবে শামীমের সাথে আগের মতোই মিশত। ইন্টার পাস করার পর সুপ্রিয়া চিটাগাং ভার্সিটিতে ভর্তি হয়। তখন সুপ্রিয়া খুব কম সময়ের জন্য বাড়িতে আসে। সুপ্রিয়ার এখন কুতুবদিয়া ভালো লাগে না। তার কারণও আছে বটে। এখানে না আছে বিদ্যুৎ, না আছে ভালো মানের নেটওয়ার্ক, না আছে টিভি, না আছে ভালো পানির ব্যবস্থা। তবে এই কুতুবদিয়াতে বাংলাদেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র আছে, প্রায় 1000 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। সুপ্রিয়ার কথা শুনে শামীম সবার সব অন্যায় অত্যাচার সহ্য করে পড়ে আছে। তবে সুপ্রিয়া শহর যাওয়ার পর শামীমকে রেখে তার আব্বা টাকা নেয় জমিদারের কাছে। যবে থেকে সুপ্রিয়া শুনেছে শামীমকে এ বাড়িতে রেখে তার আব্বা টাকা নিয়েছে, তখন থেকে সুপ্রিয়া এখানে ঠিকভাবে আসা বন্ধ করে দিয়েছে। ঘরে শুয়ে শুয়ে এসব ভাবতেছে রহিম মিয়া। যে শামীমের জন্য ছোট মালকিন পাগল ছিল, সেই ছোট মালকিন শামীমকে ভুলে আজ নতুন কাউকে বেছে নিয়েছে। শামীমের বা কি যোগ্যতা আছে? কেনই বা সে সুপ্রিয়াকে ভালোবাসতে গেল? যদি সুপ্রিয়াকে শামীম ভালো না বাসত তাহলে আজ ওর এমন অবস্থা হতো না। ইদানিং শামীমের উপর বেশি কাজের চাপ দেয় মজুমদার সাহেব। হতে পারে আর 3 মাস শামীম আছে, তাই তাকে 3-4 জন মানুষের কাজ করে নেয়। ঠিকমতো খেতেও দেয় না। কোনো দোষ করলে তো কপালে মার আছে। শামীম এতটা সহজ সরল যে তাকে যেটা করতে বলবে শামীম সেটাই করবে। শামীমকে থাপ্পড় মেরে যদি বলা হয় ওই কাজটা করে দে, তবুও সে না করবে না। শামীমকে মারার পর যদি বলা হয় যা এখন গিয়ে খা, তবুও কারো মুখ মতো রাগ করে না খেয়ে থাকবে না, সে খাবে। শামীম কিন্তু 5 ওয়াক্ত নামাজ নিয়মিত কায়েম করে। সে একটু আল্লাহ ভীরু ছেলে। শামীম পারলে মানুষের উপকার করবে, কোনো ক্ষতি করবে না। বা বেসব আর কতদিন মানুষের অত্যাচার সহ্য করবি? যে যাই বলো তার সেই কথা শুনিস, তার সেই কাজ করে দিস। আব্বা কেন করি জানো? যাতে কেউ আমার বাপ মা তুলে কোনো কথা বলতে না পারে, তাই। তোর বাপ মাকে তা তো তুই নিজেও জানিস না বাপ। আব্বা কে বলেছে আমি জানি না? এই তুমি আমার বাপ আর তোমার স্ত্রী আমার মা। রহিম মিয়ার সাথে সাথে শামীমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমার জন্যই তোকে আজ এত কষ্ট সহ্য করা লাগতেছে। আব্বা তোমার জন্য আমি এই সামান্য কষ্ট কি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। সেদিন তুমি আমারে না বাঁচালে আজ আমি কি দুনিয়ায় থাকতে পারতাম? তোমার জন্য তো এইসব করা আমার কোনো সমস্যা না। বাপ তুই এসব ছেড়ে চলে যাস না কেন? কেন তুই পড়ে আছিস? তুইও শহরে যা, কোনো কাজ কর, দেখবি তুই অনেক ভালো থাকবি। আব্বা তোকে ছেড়ে কার কাছে যাব? কে আমার এত ভালোবাসবে? তুই ছাড়া যে এই দুনিয়াতে আমারে ভালোবাসবে এমন কোনো মানুষ নাই। আর তোর পোলা তো কোনো কাজ জানে না, কে দিব তোর পোলারে কাজ? আর শহরে গিয়ে বা কার কাছে থাকবো, কে আমারে কাজ দিব? রহিম মিয়া আর কিছু বলতে পারে না। তার নিজের ছেলে মেয়েও রহিম মিয়াকে এতটা ভালোবাসে না যতটা শামীম তাকে ভালোবাসে। শামীম সবার সব অন্যায় অত্যাচার মেনে নিয়ে তার মতো করে কাজ করে। শামীম এখন দিনরাত মিলে একবেলা খেতে পারে। সেটা কোন বেলা খেতে পারবে তা শামীম নিজেও জানে না। এই কনকনে শীতের দিন শামীমকে সেই ফজরের নামাজ পড়ে একাই জমিতে যেতে হয়। এদিকে সাগরের পার থেকে আসা বাতাস, অন্যদিকে সাগরের এই ঠান্ডা পানি জমিতে দেয়া, তার উপর আবার যে বলনগুলো সাইডে ঢিপ সাজিয়ে রাখা হয়েছে সেগুলো বস্তা করে নিজেকেই ঘাড়ের উপরে নিয়ে রাস্তার ধারে রাখা লাগে। সোহেল আর করিম গেছে সাগরের মাছের আড়তে বা যে খাসে মাছ শুকিয়ে শুটকি করা হয়
দেখতে দেখতে 3 মাস চলে গেল, শামীমের মুক্তিও হয়ে গেল, কিন্তু শামীম মজুমদার বাড়ি ছাড়ল না। কেন ছাড়ল না তা কেউ জানে না। রহিম মিয়া একবার জিজ্ঞেস করেছিল, এবার সে রহিম মিয়াকেও কিছু জানায়নি। শামীমকে মুক্তি দেওয়ার পরও তাকে দিয়ে 3-4 জনের কাজ করানো শেষ হলো না মজুমদারের। শামীম এখানে ছাড়া বা কোথায় যাবে? অন্য কারো বাড়িতে গিয়ে কাজ করতে পারবে, তবে একজনের কাছে যে শামীমের অনেক কিছু জানার বাকি আছে, তার কাছে সব না শুনে শামীম যাবে না কোথাও। কেন শামীমের সাথে সুপ্রিয়া এমন করল তা তো জানতেই হবে। দেখতে দেখতে আরও 2 মাস চলে গেল। এই 2 মাস তো মজুমদার শামীমকে গাধার মতো করে খাটাইছে। শামীম ঠিকমতো খেতে না পারায় প্রায় শুকিয়ে গেছে অনেকটা। এখন কেউ দেখলেও চিনতে পারবে না। রহিম মিয়া তো আগের মতো আর কাজ করতে পারে না যে সেখান থেকে টাকা বাঁচিয়ে শামীমের জন্য খাবার নেবে। তার ছেলে মেয়ে যে টাকা পয়সা পাঠায় তা তার বউয়ের হাতে। রহিম মিয়া শুধু এখন বসে বসে 3 বেলা খায়। কোনো কিছু লাগলে তার বউ তাকে কিনে দেয়, এর বাইরে আর কিছুই না। হঠাৎ একদিন সুপ্রিয়া, সেদিনের ওই ছেলেটা তার ভাবি ভাই আর সাথে একজন বয়স্ক পুরুষ আর মহিলার সাথে আসে। শামীমকে দেখার পরও কোনো কথা বলে না সুপ্রিয়া। শামীম শুধু সুপ্রিয়াকে দেখতেছে আর চোখের জল ফেলতেছে। আজ 2 দিন হলো সুপ্রিয়া এসেছে, কিন্তু একবারের জন্য শামীমের চিলেকোঠার ঘরে আসে নাই সুপ্রিয়া। তাই শামীম থাকতে না পেরে নিজেই একবার সুপ্রিয়ার ঘরের দিকে উকি দেয়। উকি দেয়া সুপ্রিয়ার বড় ভাই দেখে ফেলে আর সেখানেই শামীমকে মারতে থাকে। আজ আর সুপ্রিয়া শামীমকে বাঁচাতে আসলো না। শামীম শুধু একদিনে সুপ্রিয়াকে দেখতে থাকলো। আজ 2 মাস থেকে শামীম ঠিকমতো খায় না, তার উপর আবার এত মাইর খেতে হচ্ছে। ছেড়ে দে ওকে, বাড়িতে মেহমান এসেছে, আর 2 দিন পর সুপ্রিয়ার বিয়ে, সেটা কি ভুলে গেছিস তুই? মজুমদারের ছেলে তখন শামীমকে মারা বন্ধ করে দেয়। মজুমদার কি বলে গেল সুপ্রিয়ার বিয়ে, আর শামীম তার কিছুই জানে না? জানবে বা কি করে? এখন তো শামীমকে কেউ কিছু বলবেই না। সুপ্রিয়াও তো নিজে এসে বলল। সুপ্রিয়া অবশ্য বুঝতে পেরেছে শামীমকে তার বড় ভাই কেন মেরেছে, কিন্তু সুপ্রিয়ার যে হাত পা বাঁধা। শামীম আজকে মার খেয়ে প্রায় আধমরা হয়ে গেছে। আধমরা হবে নাই বা কেন? যে মারটা না মেরেছে মজুমদারের বড় ছেলে। শামীম কোনো রকম মেঝে থেকে উঠে সিঁড়ি বেয়ে তার ছেলে কোঠার ঘরে গেল। আজ আর কেউ শামীমের আব্বাকে খবর দেয় নাই। শামীমের পুরো শরীর আজ খুব ব্যথা করতেছে, মনে হচ্ছে শরীর থেকে মাংস খসে পড়তেছে। শামীম না পারছে কান্না করতে, না পারছে নিজের শরীরের ব্যথার জন্য চিৎকার করতে। শামীম যদি কান্না করে বা চিৎকার করে তাহলে তার কপালে আরও মার আছে, কারণ বাড়িতে মেহমান এসেছে আর এই এলাকায় মজুমদারের বড় দাপট আছে। শামীমকে মারার সময় সবচেয়ে বেশি খুশি হয়েছিল মজুমদারের বড় ছেলের বউ। মাঝরাতে হঠাৎ করে শামীম টের পেল তার ঘরে কারা যেন ঢুকেছে। আসলে একজন আসার শব্দ একরকম আর 2-3 জন আসার শব্দ আর একরকম। এমনিতেই শামীম শরীরের ব্যথার কারণে ঘুমোতে পারে নাই, তার উপর ঘরে আলোর কোনো ব্যবস্থা নেই। কোনো রকম বিছানা থেকে শামীম উঠে বলল, কে? আমি এসেছি আর ভাবি এসেছে, একটু ছাদে এসে কষ্ট করে। সুপ্রিয়ার এমন ভাড়া ভরা ডাক শুনে শামীমের শরীরে সব ব্যথা যেন উধাও হয়ে গেল। তাই শামীম তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ধীরে ধীরে ছাদে গেল। শামীম, তুমি তো শুনলেই আমার বিয়ে আর 2 দিন পর, তাই আমাকে তুমি ভুলে যাও। যে ছেলেটার সাথে এসেছে তার সঙ্গে তোমার বিয়ে, তাই তো? তুমি কি করে জানলে? মনে আছে সুপ্রিয়া, শেষবার যখন আমার ঘরে এসে আমার সাথে থেকে পরের দিন শহরে চলে গিয়েছিলে? হ্যাঁ। তারপরের দিন আমি চিটাগাং যাই তোমাদের লবণের টাকা আনতে একটা বড় কোম্পানির কাছ থেকে। সেই দিনে তোমাকে আর ওই ছেলেটাকে এক রিক্সায় যাওয়া দেখি, আর তোমাদের পিছন পিছন আমিও যাই। সেখানে সব ঘটনা সহ বাড়িতে এসে মার খাওয়া পর্যন্ত বলে। সব যেহেতু জেনেই গিয়েছিলে, তাহলে আজ কেন আমার রুমে আমাকে দেখার জন্য উকি দিতে গেলে? 2টা কারণে। কি কি কারণে? আমার সাথে সেই ছোট থেকে তোমার কি ছিল? তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, তবে যতদিন তোমাকে তোমার আব্বা বিক্রি করে নাই ততদিন। আমার সাথে কেন এমন করলে বলবে? তোমার সাথে আমি কোনো করি নাই, আমার ভবিষ্যৎ ভেবে তোমাকে ছেড়েছি। দেখো, না আছে তোমার কোনো পরিচয়, না আছে তোমার কোনো যোগ্যতা, না আছে নিজের বাড়ি ঘর, না জন্য কোনো কাজ। তাহলে তোমার সাথে বাকি জীবন কেমন করে কাটাতাম? তাই তো আমার চাচাতো ভাইয়ের সাথে ও সম্পর্কটা আমি করে দিই। প্রথমে অবশ্য সুপ্রিয়া রাজি ছিল না,
আর আমার চাচাতো ভাইটাও অনেক পিছনে ঘুরছে সুপ্রিয়ার। পরে যখন সুপ্রিয়ার কাছ থেকে জানতে পারলাম তোমার সাথে সে সম্পর্ক করে, তাই আমি সুপ্রিয়ার চোখে আঙুল দিয়ে সব দেখিয়ে দিই। আর আমার আব্বু কখনো আমাদের সম্পর্ক মেনে নিত না, তাই আমি সৌরভের সাথে প্রেম করার আগে ভাবি আর ভাইয়ার সাহায্যে গোপনে কাবিন করি। তারপর সময় পেলে আমার একান্ত সময় কাটায়। আর হ্যাঁ, সেদিন তুমি আমাদেরকে দেখেছো। যদি আমার সাথে এমনই করার ইচ্ছা তোমার ছিল, তাহলে কেনই বা আমাকে ভালোবাসা শেখাতে গেলে? আমি তো তোমার কাছে কখনো যাই নাই, তুমি বারবার এসেছিলে আমার কাছে, এমন করে তোমাকে ভালোবাসতে শিখিয়েছো। এখন তোমাকে ভুলতে গেলে আমাকে মরতে হবে? কই, আগে তো এমন কথা বলতে তোমার কোনো কিছুই আমার লাগবে না। তুমি নাকি আমাকে আর তোমাকে চালাতে পারবে। তোমার বাবা না মানলে আমাকে নিয়ে পালিয়ে যাবে, আমারকে গাধা থেকে মানুষ করবে। দেখো স্বামী, ও সময় আমার আবেগ ছিল, আবেগের বশে হয়তোবা আরো অনেক কিছু বলেছি। সৌরভের সাথে সম্পর্কে থাকা অবস্থাতেও তোমার সাথে থেকেছি। হ্যাঁ, তুমি খুব ভালো, আমার কোনো ক্ষতি করো নাই। তোমার সাথে সেদিনই আমার সৌরভের কথা জানাতে চাইছিলাম, কিন্তু পারিনি। তোমার পথ তো বেছে নিয়েছো, এখন আমার কি হবে একবার ওকে ভেবে দেখেছো? আমি এখন কার কাছে যাব? কে এখন আমার খবর নেবে? কে আমাকে তোমার মতো করে ভালোবাসবে বলতে পারো? স্বামী, কালকেই তুমি চলে যাবে এই বাড়ি থেকে। এই বাড়িতে থাকলে আমাকে ভুলতে পারবে না, তা আমি জানি। আর তোমার সাথে এতদিন প্রেম করে তোমার জীবনটা আরো নষ্ট করার জন্য আমি দুঃখিত। সুপ্রিয়া যা বলেছে তাই কর শামীম, কালকেই চলে যাবি এই বাড়ি থেকে। এই সুপ্রিয়া, চল। ভাবি, তুমি যাও, আমি আসতেছি। সুপ্রিয়ার ভাবি চলে যাবার পর সুপ্রিয়া শামীমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, কিন্তু শামীম আর সুপ্রিয়া জড়িয়ে ধরল না। তার কারণ শামীম হয়তো বুঝতে পেরেছে মিছে মায়া বাড়িয়ে লাভ নেই। এই দুনিয়ায় সবাই স্বার্থ সন্ধানী, স্বার্থের জন্য কাছে টেনে নেয়, স্বার্থের জন্য দূরে ঠেলে দেয়। আমাকে মাফ করে দিও স্বামী, আমারও কিছু করার ছিল না। যদি এখানে থাকতাম তাহলে হয়তো তোমারই থাকতাম আমি। কিন্তু চিটাগাং যাওয়ার পর সব ধরনের মানুষের সাথে মিশেছি, সবার কাছে তোমার কথা বলেছি, সবাই তোমাকে ছাড়ার কথা বলেছে। আর ওই সময় নিজেকে চিটাগাং শহরে একা মনে হতো। সেই সময় সৌরভ আমাকে সঙ্গ দেয়, আমাকে নতুন করে ভালোবাসতে শেখায়, যা তোমার এই গ্রামের ভালোবাসার মতো এতটাও ভালো না। শহরের ভালোবাসা একেবারে আলাদা শামীম। তাই হয়তো নতুন ভালোবাসা পেয়ে তোমাকে ভুলে গেছি, তোমাকে ঠকিয়েছি। তুমি নিজেই বলো তো, তোমাকে বিয়ে করলে আমার কি হতো? আমি কি পূর্ণ স্বাধীনতা পেতাম না। ঘরে থাকা লাগতো, নামাজ কালাম করা লাগতো, রান্না করা লাগতো, যা আমি পারতাম না। শামীম এবার সুপ্রিয়াকে বুক থেকে সরিয়ে একটু দূরে দাঁড়িয়ে আকাশবাণে তাকিয়ে থাকলো আর কাঁদতে লাগলো। মানুষকে মূর্খ হলে বাড়িঘর না থাকলে, মা বাবা না থাকলে তার কি ভালোবাসার অধিকার নাই? সে কি কারো কাছে ভালোবাসা পাবার বা ভালোবাসার মানুষকে পাবার আশা করতে পারে না? মানুষ কি বোকা হলে তার সাথে এমন অন্যায় সবাই করে? তাকে কি ব্যবহার সবাই করে? শামীম, কালকে বাড়ি ছেড়ে চলে যাবে বলে দিলাম। শামীমকে আর কোনো কিছু বলতে দিল না। শামীমেরও তো বলার ছিল এ বাড়ি ছেড়ে কোথায় যাবে, কার কাছে যাবে, কে তাকে থাকতে দেবে। এ বাড়িতে শামীম তো কাজ করে থাকতেছে, কারো কাছে তো কোনো কিছুই যাচ্ছে না। খেতে দিলে খাচ্ছে, না দিলে খাচ্ছে না, সব কাজ তো একাই করে দিতেছে। তাহলে তাকে যেতে হবে কেন? ছাদ থেকে সুপ্রিয়া তার নিজের ঘরে এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, তোমার কষ্ট যে এখন আমার সহ্য হয় না। তুমি বোকা বলে তোমাকে সবাই ব্যবহার করে, বোকা বলে আজ সবার হাতের মার খাও, ঠিক মতো তো তোমাকে খেতেও দেয় না। আর আমি তো সৌরভকে ভুলতে পারবো না, তার সাথে হাজার জন্মের বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। তোমার ভালোর জন্য বাইরে যেয়ে বাইরের পৃথিবীটা চিনো, নিজেকে একটু চালাক করো, নিজের জন্য কিছু করতে পারো। আল্লাহ চাইলে আমার চেয়েও ভালো কাউকে পাবে তুমি, আমার চেয়েও তোমাকে অনেক বেশি ভালোবাসবে। সেই সময় সুপ্রিয়ার ঘরে তার ভাবি আসে, সৌরভ ঢোকে। কিরে, শামীমকে যেতে চাইলো? মনে হয় না যাবে। আচ্ছা ভাবি, শামীম থাকলে কি খুব সমস্যা? সমস্যা না হলে কি বলি? ও তো যাবে না, তাহলে কেমন করে ওকে তাড়িয়ে দেব? আর আব্বু তো সব কাজ ওর দ্বারা করিয়ে নেয়, মনে হয় না আব্বু যেতে দিবে। আপু সুপ্রিয়া, তাহলে শোনো, বুঝলে, এই কাজ করলে হয়ে যাবে। শামীমের যদি কোনো ক্ষতি হয়? কি প্ল্যান? তারা শামীমকে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করে ফেলে। আসলে শামীমকে এ বাড়ি থেকে তাড়াতে পারলে আর কোনো কাজের মানুষ এই মজুমদার বাড়িতে এমন করে ঘাটবে না, আর মজুমদার এত টাকা পয়সার মালিকও হবে। তখন মজুমদারের ছেলে সব কিছু তার বাবার কাছ থেকে বুঝে নিয়ে সব সম্পত্তি বিক্রি করে দেবে, আর সেই টাকা নিয়ে শহরে তারা ব্যবসা করবে।
শামীম মজুমদার বাড়িতে না থাকলে মজুমদার সাহেব তার চাষের জমি ছেলেকে চাষ করতে দেবে। তখন তার ছেলে সব বিক্রি করে দিয়ে শহরের ব্যবসাটা আরও বড় করবে। আর সুপ্রিয়ার ভাবি সুপ্রিয়ার ভালোর জন্য তার চাচাতো ভাইয়ের সাথে সুপ্রিয়ার বিয়ে দিতে চায়। ছেলে অনেক ভালো, বাবার বড় ব্যবসা আছে, একমাত্র ছেলে বাবা মায়ের সে। তাই তো সুপ্রিয়ার বাস্তবটা বুঝিয়ে দিয়ে শামীমের কাছ থেকে দূরে সরিয়ে রাখছে। পরের দিন শামীম সকালে জমিতে কাজ করতে চলে যায়। কাজ করা হলে তার আব্বার সাথে একটু দেখা করতে যায়। বাড়িতে গিয়ে দেখে তার আব্বা বাড়িতে নাই। আর শামীমকে দেখে রহিম মিয়ার বউ শামীমকে কথা শোনাতে থাকে। তাই শামীম আর সেখানে না থেকে চলে আসে। সমুদ্রের পাড়ে চলে আসে শামীম। পাশে শুটকির আড়তে অনেকে কাজ করতেছে, অনেক ছোট ছোট ছেলে মেয়েও কাজ করতেছে, তাদের বাবা মাও কাজ করতেছে। আসলে এগুলো জায়গায় পার্ট টাইম জবের মতো কাজ। দুপুরের দিকে তাদের বাবা মা যখন খেতে বসলো তখন তারা তাদের ছেলে মেয়েকে সাথে নিয়ে খেতে বসে। মাঝে মাঝে নিজের পাতের তরকারি তার সন্তানের পাতে দিতেছে, মাঝে মাঝে নিজ হাতে যত্ন করে খাইয়ে দিতেছে। খাওয়া শেষ হলে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে দিতেছে। এসব দৃশ্য দেখে শামীম কাঁদতে থাকে। সে কখনো এমন যত্ন সহকারে কখনো খেতে পারেনি, তাকে এমন আদর করে কেউ কখনো খাওয়ায়নি। মাঝে গতিতে যদি সুপ্রিয়া এক লোকমা বা দু লোকমা খাইয়ে দিত, বাবা মায়ের ভালোবাসা কেমন তা শামীম জানে না। তবে মাঝে মাঝে এখানে এসব দৃশ্য দেখে আর ভাবে ওই জায়গায় ছেলে বা মেয়েটা শামীম। শামীম সেই 12টার সময় এসেছে। এখন প্রায় বিকেল। আজ শামীমের মনটা খুব বেশি খারাপ, কারণ কালকেই সুপ্রিয়া একেবারে শামীমের জীবন থেকে চলে যাবে। শামীম কোনো কিছু না ভেবেই মজুমদার বাড়ির দিকে রওনা হলো। মজুমদার বাড়ি ঢোকা মাত্র মজুমদার এবং তার 2 ছেলে শামীমকে ইচ্ছে মতো মারতে লাগলো। শামীমকে আজ কেন মারতেছে তা জানে না, তবে এতদিন একজন মারত, কিন্তু আজ 3 জন। তার অপরাধটা কি সে তো জানে না। আজ তো শামীম কোনো ভুল করে নাই, তাহলে তাকে কেন মারতেছে? গতকালকেই তো মারের দাগ শরীর থেকে যায়নি, আজ আবার মারতে লাগলো। শামীম আজ সবার পায়ে পড়লো তাকে যেন আর না মারে। আজ আর মার সহ্য করতে পারছে না। আজ চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকতেছে আর কাঁদতেছে। আজ শামীমের আর্তনাদ কারো কান পর্যন্ত পৌঁছালো না। শামীমকে আজ প্যান্টের বেল্ট, রড আর কাঠের তক্তা দিয়ে মেরেছে। পুরো শরীরে যেখানে মারের দাগ পড়েছে সেখান দিয়ে রক্ত বের হচ্ছে। এমন সময় কার কাছে যেন খবর পেয়ে শামীমের আব্বা আসে। এসে মজুমদার আর তার ছেলেদের পায়ে ধরে শামীমকে বাকি মার খাওয়ার হাত থেকে বাঁচালো। মালিক আজ কি করেছে যার জন্য এমন পশুর মতো করে এতিম ছেলেটাকে মারতেছেন? আমার বাড়ির মেহমানের হাতের ঘড়ি আর ওয়ালেট চুরি করছে তোমার ছেলে। আমার ছেলে এমন কাজ করতেই পারে না। আমার কথা বিশ্বাস না হলে সোহেল আর করিমকে জিজ্ঞাসা করে দেখো। তখন রহিম মিয়া সোহেল আর করিমকে জিজ্ঞেস করলে তারা বলে, শামীমের ছেলে কোঠার ঘর থেকে এসব পাওয়া গেছে, আর আমরাও সাথে ছিলাম। শুধু আমরা না, এবারে সবাই ছিল। তখন রহিম মিয়া সুপ্রিয়ার দিকে এগিয়ে যায়। সুপ্রিয়া চোখের ইশারাতে রহিম মিয়াকে যেন কি বোঝায়, আর রহিম মিয়া সুপ্রিয়ার চোখের ইশারা অনুযায়ী শামীমের কাছে গিয়ে টেনে তুলে দুগালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকে। বল কেন চুরি করেছিস তুই? তোর যদি এসব লাগতো আমাকে বলতি, নিয়ে দিতাম। তোকে তো সারা জীবন সুপ্রিয়া মালকিন সব কিছু দিয়েছে, তাহলে আজ কেন তাদের বাড়িতে আসা মেহমানের জিনিস চুরি করতে গেলি? শামীম যেন আজ নিজেকে বিশ্বাস করতে পারতেছে না, তার আব্বা তাকে অবিশ্বাস করতেছে। কোনো রকমে দাঁড়িয়ে থেকে শামীম ওর আব্বার হাত ধরে বলতে থাকে, আব্বা বিশ্বাস করো, আমি এই কাজ করি নাই। তোকে করবো বিশ্বাস আমি? তোর মতো চোর আমার সন্তান হতে পারে না। তোর যদি আজ আমার সন্তান হতি তাহলে তোকে আজ আমি নিজ হাতে মেরে ফেলতাম। আব্বা এমন কথা বলিও না, আমি তোমার ছেলে। আব্বা আব্বা আমি সত্যি চুরি করি নাই। আমার যদি তুমি জীবনটাও নিতে চাও তাহলে আমাকে মেরে ফেলো, তবু কোনো আফসোস থাকবে না। আব্বা তো আমাকে চোর বলিও না। আব্বা আমি চুরি করি নাই, আর এসব কি আমার কখনো লাগবে না। এসব কিছু সম্পর্কে আমি জানি। তুই চুরি না করলে তোর ঘরে কেমন করে গেল এসব বল? আব্বা আমি জানি না, সেই ভোরবেলা জমিতে গেছি, সেখান থেকে তোমার কাছে তোমার বাড়িতে, তুমি বাড়িতে ছিলে না বলে আমি সমুদ্রের পাড়ে বসেছিলাম এতক্ষণ। তোর মুখে আমি দেখতে চাই না। চলে যা এ মজুমদার বাড়ি থেকে, চলে যা আমার চোখের সামনে থেকে। তোকে আমার আর এখানে দেখে সহ্য হচ্ছে না। খবরদার কারোর কাছে বলবি না আমি তোর আব্বা। আব্বা আমি কোথায় যাব এখান থেকে? আব্বা
আমার থেকে মুখ ফিরিয়ে দিও না। তুমি ছাড়া আমার যে আর যাবার কোনো রাস্তা নেই। আব্বা, আমাকে এমন করে বলিও না তুমি। আমার আব্বা, তুমি ছাড়া সত্যিকার আপন এই দুনিয়াতে আমার কেউ নাই। রহিম ঠিক বলেছে, এই বাড়ি থেকে তুই আজকেই চলে যাবি। করিম, শামীমের উপর যা কিছু আছে সব নিয়ে আয়। মজুমদারের কথা শুনে করিম উপরে গিয়ে শামীমের সব কাপড় চোপড় পোটলা করে নিয়ে এসে শামীমের সামনে রাখলো। তখন শামীম মজুমদারের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে থাকলো, মালিক, আমাকে খেতে দিতে হবে না, আমি এমনিতেই সব কাজ করে দেব, তবু আমাকে তাড়িয়ে দেবেন না। আমার যাওয়ার মতো কোনো রাস্তা নাই মালিক, আপনি আমার থেকে অমন করে মুখ ফিরিয়ে নেবেন না। মজুমদার দিল শামীমের বুকে এক লাথি, গিয়ে পড়ল সুপ্রিয়ার সামনে। এবার সুপ্রিয়ার পা জড়িয়ে ধরে। ছোট মালকিন, আমাকে বাঁচান, এরা সবাই আমাকে তাড়িয়ে দিতে চাইছে, আমি কোথায় যাব বলেন? আমার যে যাবার কোনো জায়গা নেই। আপনি বললে এরা সবাই আপনার কথা শুনবে, বলেন না দয়া করে, আমি না খেয়েও থাকতে পারবো, তবুও তাড়িয়ে দিয়েন না। সুপ্রিয়া ওর পা ছাড়িয়ে নিয়ে ওর ঘরে চলে গেল। ওর পেছনে পেছনে সৌরভ আর ওর ভাবিও গেল। শামীম একে একে এবারে সবার পায়ে পড়ে অনেক কাঁদল। কারো মনে শামীমকে নিয়ে দয়া হলো না। শামীম আবারও ওর আব্বার হাতে পায়ে পড়ে কাঁদতে থাকলো, তবুও তার আব্বাও কোনো দয়া হলো না। এদিকে শামীমের সেন্টু গেঞ্জি রক্তে প্রায় ভিজে গেছে। আব্বা, কার কাছে যাব? কে থাকতে দিবে আমায়? আব্বা, তার চেয়ে তোমার বাড়িতে আমাকে কাজের মানুষ করে রাখো, সব কাজ করে দেবো আব্বা, তবু আমাকে তাড়িয়ে দিও না। আব্বা, কেউ আমাকে কখনো আপন করে নেবে না, আমার তুমি ছাড়া কেউ নেই আব্বা। তোমার কাছে কখনো কোনো দুঃখের কথা, কষ্টের কথা বলবো না, তবুও তোমার থেকে দূরে তাড়িয়ে দিও না। আমার তো মা বাবাও নাই যে আমি তাদের কাছে যাব। আমার কষ্ট তুমি কেমন করে সহ্য করতেছো আব্বা? আজ তোমার চোখেও পানি নাই আব্বা? শামীমের আব্বা এসব কথা সহ্য করতে না পেরে মজুমদার বাড়ি থেকে চলে গেল। এদিকে মজুমদারের দুই ছেলে শামীমকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। শামীম কোনোরকম কাপড়ের পোটলাটা হাতে নিয়ে অজানার পথে যেতে থাকলো। রাত হয়ে গেছে, এত রাতে শামীম বা যাবে কোথায়? কে বা দেবে শামীমকে ঠাই? পোটলার মধ্যে তার ছোট্টবেলার ফটো আর তার গলার চেনটা আছে। মজুমদার বাড়ি থেকে আমাকে যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তখন আমার যাওয়ার কোনো পথ খোলা ছিল না। এর মধ্যে রাতও হয়ে গেছে, কোথায় যাব, কার কাছে যাব? এই রক্তমাখা শরীর নিয়েই বা কোথায় যাব আমি? কোন রকম কাপড়ের পোটলা হাত দিয়ে ধরে বগলে চেপে ধরলাম, চলতে থাকলাম অজানার পথে। সকাল থেকে না খেয়ে আসি, এক গ্লাস পানি পেলে পেটের ক্ষুধাটা মিটাতাম। সামনে তরুণ বাজার ছেড়ে একটু সামনে যেতেই এলাকার কিছু ভাই আর বয়স্ক মানুষ আমাকে দাঁড় করালো। তুই নাকি চুরি করেছিস, এটা কি সত্যি? আপনি কেমন করে জানলেন আমি চুরি করেছি? মজুমদার বাড়ি বলে কথা, একটা মশা মরলেও মানুষ জানে। আর মজুমদারের বাবা এই এলাকার প্রথম চেয়ারম্যান ছিল, কত দাপট তাদের, তা আমাদের যে তুই ভালো জানিস। তাদের বাড়িতে কোনো ঘটলে আমরা জানবো না মানে এখন পুরো এলাকা জানে, সত্য কি বল? তার মানে আমি যে চুরি করেছি তা পুরো এলাকা জেনে গেছে, কিন্তু আমি যে চুরি করি নাই তা কেমন করে মানুষকে বোঝাবো? আমার কি ভাগ্যে সব লিখে রেখেছিল বিধাতা? কিরে বল, সত্য কি? আপনার কি মনে হয় আমি চুরি করেছি? আমার জানা মতে শামীম এমন কাজ করতে পারে না। শামীম তো পড়াশোনা জানে না, তাহলে সে ঘড়ি নিয়ে কি করবে? শামীম তো অন্য সব বাজে ছেলের মতো না। শামীম তো নেশা করে না, জুয়া খেলে না, দোকানে গেলেও কোনো কিছু খায় না, তাহলে ওয়ালেট চুরি করে শামীম কি করবে? আরে দেখলি না ওর বাপ কেমন করে টাকার জন্য ওরে এক প্রকার বিক্রি করে মজুমদারের কাছে রাখছিল, সেই টাকা দিয়ে তো তার ছেলে মেয়েকে চাকরি দিয়ে দিল। হতে পারে শামীমকে বলছে তার টাকা লাগবে, শামীম তো আবার ওর বাপের সব কথা শোনে, তাই হয়তো চুরি করেছে। শামীমের মতো সহজ সরল ফোলা এই এলাকায় আর একটাও পাওয়া যাবে না। ইস রে, কেমন করে নাম আসছে পোলাটারে। এতিম হলে যা হয়। ঠিক বলেছেন ভাই, এতিমের কোনো জায়গাতে ভালো নাই। এত কিছু করলো মজুমদারের জন্য, সেই মজুমদার তারে এভাবে মারতে পারলো? তা শামীম এইভাবে কোথায় যাচ্ছিস? আর কাপড়ের পোটলা কেন তোর হাতের বগলে চেপে ধরে রেখেছিস? আমরা বাড়ি থেকে বাইর করে দিছে মিয়া ভাই। তাহলে তোর বাপের কাছে যা, কেননা কোনো ব্যবস্থা করে দিবে তোকে। আব্বা নিজেই আমাকে চোর বলছে, আমার কাছ থেকে মুখ ফুরিয়ে নিছে, আমার যাওয়ানোর কোনো জায়গা নেই, আর সকাল থেকে কোনো কিছু খাইতেও পারে নাই। সবাই মিলে শামীমকে আগে ডক্টরের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করলো। তারপর সবাই মিলে শামীমের ঔষধ আর খাবারের টাকার জন্য সবার কাছ থেকে চাঁদা তুলল। এতিম বলে কোথাও কোনো আত্মীয় স্বজন নাই,
যে তারা দেখবে বা দেবে। শামীমকে একটা ভাতের দোকানে নিয়ে গিয়ে খাওয়ালো, তারপর ওষুধ কিনে শামীমকে দিল। সবাই চলে যাবার পর এক বড় ভাই শামীমের কাছে থাকলো। এখন কই যাবি তুই? ভাই আমার যেহেতু এখানে কেউ নাই, তাহলে এখানে কার কাছে থাকবো? চল তোর ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আর কোনো কথা না বলে ওই বড় ভাই সহ হাঁটতে লাগলো শামীম। আসলে এই বড় ভাইয়ের তালবের চর, কৈয়ার বিল, আলী আকবরের ঢেল এসব জায়গায় অনেক লবণ চাষের জমি আছে। শামীম এই ভাইয়ের জমিতে বিনা পরিশ্রমে অনেক কাজ করে দিচ্ছে। মজুমদারদের পরে যদি এই এলাকায় কোনো ধনী ব্যক্তি থেকে থাকে তা এই আসলাম ভাই। শামীমকে ঘাটের কাছে নিয়ে এসে লোকটা নৌকায় তুলে দিয়ে শামীমের হাতে 1000 টাকা দিল। বিদায় বেলায় আসলাম ভাইকে একটু জড়িয়ে ধরতেও পারল না শামীম। আসলাম ভাই অনেকদিন শামীমকে বলেছে তার জমিতে কাজ করতে, কিন্তু শামীম তা করেনি। শামীমের কাছে তার মালিক, তার কাছে দেবতা। তার ওসিলায় শামীমের রিজিক জোটে। আর শামীম ছোট থাকতে তিনি ঠাঁই না দিলে শামীমের কুকুর দশা হতো। শামীমকে যখন ঘাড় ধাক্কা দিয়ে মজুমদারের 2 ছেলে বের করে দেয়, তখন আড়াল থেকে রহিম মিয়া সব দেখছিল। শামীম যখন রাস্তায় পড়ে যেয়ে উঠতে পারছিল না, তখন রহিম মিয়ার ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তুলতে। শামীম যখন কষ্ট করে উঠে চারিদিকে তাকিয়ে দেখে তার আব্বা আছে কিনা, তখন রহিম মিয়ার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। শামীম যখন হেঁটে হেঁটে চোখের আড়াল হয়ে যায়, তখন রহিম মিয়া আড়াল থেকে বের হয়ে শামীমকে খুঁজতে থাকে। সেই সময় সোহেল আর করিম রহিম মিয়াকে আটকে ধরে। যখন রহিম মিয়া আহাজারি করতে থাকে, তোরা আমাকে ছেড়ে দে, আমার বাপটা বড় একারে, ওর শরীর থেকে এখনও রক্ত ঝরছে, আমাকে যেতে দে, আমাকে যাতে একটু ওকে জড়িয়ে ধরি, আমাকে যেতে একটু ওকে জড়িয়ে ধরি। আমার বাপটা যে কেউ নাই এই দুনিয়াতে, কোথায় যাবে আমার বাপটা? কেউ যদি ওরে মেরে ফেলে, এই সাগরে ভাসিয়ে দেয়, কোনো রাস্তা দিয়ে যাবে আমার বাপ? চারদিকে তো শুধু পানি আর পানি। চাচা, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি কি চাও তোমার পোলা এখানে থেকে আরো কষ্ট পাক? কোথায় আর যাবে? তোমার পোলা তো কাজ জানে, আশেপাশে কারো কাছে থাকবে নিশ্চয়ই। তুমি তখন চাইলে আড়াল থেকে দেখতে পারবে। আমি যে পোলাটার গায়ে কখনো হাত তুলি নাই, সেই আমি আজ বিনা অপরাধে তার গায়ে হাত তুলেছি। আমি কেমন করে হাত তুলতে পারতাম? পোলাটারে কখনো একটু সুখও দিতে পারি নাই। আল্লাহ এর বিচার আমার করবে। আমার এই পোলার জন্য সারা জীবন কাঁদতে হইবে। মা বাবা ছাড়া এতিম ছেলেটাকে কেমন করে মারতে পারলাম, কেমন করে তাহলে তাড়িয়ে দিতে পারলাম? ওরে না দেখে যে আমি থাকতে পারবো না, আমার কষ্ট হচ্ছে এখন খুব। চাচা আর কান্দেন না, দেখবা সকাল হলে ঠিক তোমার পোলা তোমার কাছে আইব। তুমি তো চাইছিলা এইসব অত্যাচার যেন তার সহ্য করে না লাগে, তাই ওর থাইকা মুখ ফিরায় নিছে। নিজেকে শক্ত করো, তা না হলে দেখবা আবার তোমার পোলা আইব, তখন আবার তারে সবাই অত্যাচার করব। তুমি কি চাও না শামীম ভাইয়া ভালো থাকুক? চাই, তাই বলে আমার চোখের আড়ালে থাইকো না। পোলাটাকে কেউ যদি মারে, যান না গিয়ে একটু দেখো। মানুষের শত্রুটা মজুমদারের সাথে, তারা যদি আমার পোলাটারে মারে। রহিম মিয়ার কথা শুনে তারা আর দেরি না করে শামীম যে পথে গেল সেই পথে সোহেল আর করিম যেতে লাগলো। গিয়ে তারা দেখে এলাকার মানুষ শামীমকে ডাক্তারের কাছে নিয়ে গেছে চিকিৎসা করাতে, আর তার সব ব্যবস্থা তারাই করতেছে। এসব দেখে তারা দৌড়ে এসে রহিম মিয়াকে বলে শামীম ধুরুং বাজারে আছে, কোথাও যায় নাই। সোহেল আর করিমের মুখে সব শুনে রহিম মিয়া কান্না থামালো, মনে যেন একটু শান্তি পেল। শামীম যখন সবার পায়ে পড়ে কেঁদে কেঁদে বলতেছিল তাকে যেন তাড়িয়ে না দেয়, আর সে চুরি করে নাই। সেই সময় সুপ্রিয়ার নিজেকেই নিজের হত্যা করার ইচ্ছে হচ্ছিল। শামীমের এইসব আহাজারি সহ্য করতে না পেরে সুপ্রিয়া ঘরে এসে বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদতে থাকে আর মনে মনে বলে, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এই শাস্তি আমাকে তিনি দেবেন। আজ আমার জন্য বাবা মা ছাড়া একদিন ছেলেটা এমন করে মার খেলো। কেন এসব করতে গেলাম আমি? শামীমের হাত সব সময় আমার মাথায় থাকতো, আর আজ সেই হাত আমার পা ধরছে, আর আমি আজ নিজের ভালোবাসা পাবার জন্য নির্বাক ছিলাম। আমার সামান্য জ্বর বা মাথা ব্যথা হলেই সেখানে শামীম ঠিক থাকতে পারতো না, সেখানে শামীম আজ রক্তাক্ত অবস্থায়। আল্লাহ এসব জুলুম সহ্য করবে না। আল্লাহ এই দিনকে তুমি দেখিও, তা তুমি আর ছাড়া আর কেউ থাকলো না। সুপ্রিয়া তার ঘরে আসার সাথে সাথে তার ভাবি আর সৌরভও সুপ্রিয়ার ঘরে প্রবেশ করে। তারা দেখে সুপ্রিয়া ঘরে এসে বিছানায় শুয়ে কান্না করতেছে আর বিড়বিড় করে কি যেন বলতেছে।
কান্না করার সময় যতই মনে মনে কথা বলুন না কেন, তার ঠোঁট দিয়ে একটু হলেও বের হবে আর কাঁপবে। এভাবে আর কেঁদে কি করবি? এগুলো উপরওয়ালা শামীমের জন্মের দিনেই লিখে রেখেছিল। আমি ভাবতে পারিনি এই সামান্য বিষয় তোমার বাবা, ভাই, মা এত দূরে নিয়ে যাবে। যদি জানতাম তাহলে জীবনেও এমন কাজ করতাম না। সত্যি বলতে শামীমের জন্য আমার নিজের কষ্ট হচ্ছে। এমন বোকা ছেলে আমি কখনো দেখিনি। এত মার খাওয়ার পরও সে তোমার বাবার পা ধরে বলে এখনও নাকি সে না খেয়ে থাকবে। আমি যখন এই বাড়িতে প্রথম আসি তখনই শামীমের প্রতি আমার মায়া হয়, কিন্তু আমার তখনও কিছু করার ছিল না, আর আজও কিছু করার নেই। তোদের এক করতে গিয়ে একটা এতিম ছেলের প্রতি অনেক অবিচার করে ফেললাম আমি। ভাবি, সকাল থেকে কি শামীম কোনো কিছু খাইছে? নিশ্চয়ই কিছু খাই নাই। একটাবার ভাবো তো, যেখানে আমরা একবেলা খেতে না পারলে বাড়ি মাথায় তুলে রাখি, সেখানে ও সারাদিন কোনো কিছু খাই নাই, তার উপর এত মার। যা হোক, কত মার খেয়েছে তা জানি, তবে আজকের পর থেকে আর তোকে কোনো আঘাত সহ্য করতে হবে না। দেখবি ও যেরকম ছেলে এখান থেকে কোথাও যেতে পারবে না, থেকে কাল তোর বিয়ের সময় চলে আসবে। মাগনামা ঘাটে আসে। আসলে উত্তর ধুরুং থেকে ডাইরেক্ট চিটাগাং বন্দর যাওয়ার কোনো রাতের নৌকা নাই, তাই সে মাগনামা ঘাটে আসলো। এখান থেকে সিএনজি করে চকরিয়া যাবে, তারপর সোজা চিটাগাং। আর এই কুতুবদিয়াতে সবচেয়ে বড় বাতি সুইস বাতিঘর স্থাপন করা হয় বঙ্গোপসাগরে চলাচলের জন্য, জাহাজের নাবিকদের সংকেত দেখানোর জন্য। কালের বর্তমানে সেটি এখন আর নাই, তবে এখন মাঝে মাঝে এটি ভেসে ওঠে সমুদ্রে, যা অনেকে দেখেছে। শামীম মাগনামা এসে আর সামনে যেতে চায় না। তার মনে এখন হাজারো প্রশ্ন। তার আব্বা কি তাকে ছাড়া থাকতে পারবে? যদি তার আব্বা তাকে দেখতে চায় তখন কেমন করে দেখবে? তখন শামীম আবার ফিরে যেতে চায়, কিন্তু তার মনে পড়ে তার আব্বার বলা কথা, তোকে আমার আর সহ্য হয় না, তোকে দেখতে আর ইচ্ছা করে না। এসব কথা মনে পড়তেই শামীম আর এক মুহূর্ত বাড়ির কথা মনে পড়ে না। রাত কয়টা বাজে তা জানে না শামীম, তাই সে কোনো কিছু না ভেবে একটা সিএনজির কাছে যায়। এটাই মনে হয় সিরিয়ালের শেষ সিএনজি ছিল, কারণ আর একটা লোক হলে তারা চকরিয়া যাবে। শামীম সিএনজিতে উঠে শামীমের শরীর দেখে অনেকেই শামীমের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। মানুষ এমন করে তাকিয়ে আছে কেন শামীম তা বুঝতে পারে না। চকরিয়া বাস স্ট্যান্ডে সবাই নামে, যে যার মতো করে চলে গেল তাদের গন্তব্যে। শামীম রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকলো। কোনো গাড়ি পেলে সে চিটাগাং যাবে। রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ একটা ট্রাক দেখতে পায়। কোনো রকমে হাত তুলে ট্রাক দাঁড় করিয়ে শামীম ট্রাকে চড়ে। আসলে কক্সবাজার থেকে এই ট্রাকে করে ফার্নিচার ঢাকায় যাচ্ছে, আর ট্রাকওয়ালা মনে করেছে হয়তো কোনো কাজের মানুষ হবে, ঢাকায় যাবে, তাই তাকে তুলে নেয়। আর বাড়তি কামাইও হবে। তারা শামীমের কাছ থেকে পুরো 850 টাকা নেয়। শামীম মনে করেছে রাতে কোনো গাড়ি নেই দেখে হয়তো বা বেশি ভাড়া নিতেছে চিটাগাংয়ে। শামীম মনে মনে ভাবে, চিটাগাংয়ে তার তো অনেক পরিচিত মানুষ আছে, তাদের কাজে কোনো সাহায্য চাইলে নিশ্চয়ই করবে। যেহেতু চিটাগাং যেতে ঘন্টার উপরে লাগবে, সেহেতু একটু ঘুমানো যাক। এমনিতেই শামীমের শরীরে মারের ব্যথা, তার উপর খাইছে ঔষধ, আবার শুয়ে থাকার ভালো ব্যবস্থা আছে, তাই শোয়া মাত্র শামীম ঘুমিয়ে পড়ে। পরের দিন ট্রাকের হেলপারের ডাকে শামীমের ঘুম ভাঙে। ঘুম ভেঙে দেখে চারিদিক সব পরিষ্কার, তার মানে সকাল হয়েছে। সে আর ট্রাকের হেলপারকে কোনো কিছু না বলে গাড়ি থেকে নেমে সোজা হাঁটতে থাকে, কিন্তু সামনে যত যায় ততই তার কাছে সব কিছু অপরিচিত মনে হয়। এবার যেন শামীম ভয় পেয়ে গেল। তাকে কোথাও এই ট্রাক চালক আর হেলপার বিক্রি করে দেয়নি তো? চিটাগাং শহরে ধুলোর জন্য থাকা যায় না, আর সেখানে এত বড় বড় বিল্ডিং একেবারে কম, তবে বিল্ডিং অনেক আছে। এখানে সব বিল্ডিং দেখতে একরকম, মাথা আকাশের দিকে তুলে দেখা লাগতেছে। আর এই রাস্তাগুলোতে অনেক গাড়ি আর জ্যাম, যা চিটাগাং শহরে এতগুলো গাড়ি নাই আর এত জ্যামও। রাস্তায় যে যার মতো করে চলতেছে, তবে মহিলা মানুষগুলো এমন করে চলতেছে কেন? মেয়েগুলো এমন বাজে টাইট টাইট কী সব পোশাক পরেছে, সব কিছু বোঝা যায়। চিটাগাং শহরের মেয়েরা এত বাজে পোশাক পরে না, পরলেও খুব কম মেয়ে পরে, আর চিটাগাং শহরে হিজাব বোরকা বেশি পরে। আর মজার বিষয় হলো এখানে মাকে মেয়েকে চেনা মুশকিল, কারণ সবার লিপস্টিক আর মাথায় টিপ পরে, যা এই শহরের সবাই একরকম না।
অনেক দূরে হেঁটে আসার পর একটা চা রুটির দোকান দেখতে পেল শামীম। সেখানে গিয়ে একটু পানি নিয়ে হাত মুখ ধুয়ে নিল। শামীম জানে চিটাগাং শহরে সে টাকা দিয়ে পানি কিনে খেয়েছে, তাই এখানে খাওয়ার পর যে পানি খাবে তার জন্য 2 টাকা শামীমকে আলাদাভাবে দিতে হবে। এমন সময় কিছু মানুষ সেখানে বলাবলি করতেছে, এই ঢাকা শহরে অনেক গরম আর মশার জ্বালায় থাকা যায় না। এসব কথা শুনে শামীম ভয় পেয়ে যায়। আসলে শামীম ঢাকা শহরের কথা মানুষের মুখে শুনেছে, দেখতে কেমন তা জানে না। আর এটাও শুনেছে ঢাকা শহরে নাকি টাকা উড়ে বেড়ায়। শামীম ভয় পাচ্ছে, সে তো এই শহরের কিছুই চেনে না। সে কার কাছে যাবে, কে তাকে কাজ দেবে? তখন সে একজনকে জিজ্ঞেস করল, ভাই এই জায়গার নাম কি? নতুন নাকি এখানে? জি ভাই। ভাই এটা মহাখালী। কোন মহাখালী ভাই? আরে বেটা, এটা ঢাকা শহর বুঝলি, আর ঢাকা মহাখালী বুঝতে পেরেছিস? লোকটার এমন কথা শুনে শামীম প্রায় কেঁদে ফেলার অবস্থা। এই শহরের কোনো রাস্তা চিনে না শামীম, আর চাইলেও তার আব্বাকে গিয়ে দেখতে পারবে না। এখন কি হবে? তার কার কাছে যাবে সে? কোনো রকমে সেখানে রুটি কলা আর পানির বিল দিয়ে আবার হাঁটা শুরু করলো শামীম। কিন্তু হেঁটে সে কোথায় যাবে তা জানে না সে, কিন্তু তাকে যে যেতেই হবে। শামীম মহাখালী রেল গেট দিয়ে সামনে এগিয়ে ভিআইপি এলাকায় বাসার ঢুকল। বাসারের রাস্তা পরিবেশ দেখে শামীম অবাক, এত সুন্দর জায়গা আমাদের দেশে আছে। রাস্তা কি পরিষ্কার, কত সুন্দর, এক এক করে গাড়ি যাচ্ছে। কিন্তু শামীম এটা জানে না যে এই এলাকাটা বিমান বাহিনীর দখলে, তাই এত সুন্দর। বাসার থেকে শামীম আবারও মহাখালী রেল গেটে আসে। এবার সে মাথার উপর সেই চিটাগাং শহরের মতো এখানেও ফ্লাইওভার দেখতে পায়, মানে মহাখালী ফ্লাইওভার। শামীম এবার সামনে এগিয়ে যায়। কিছু দূরে যাওয়ার পরে দেখে রাস্তার মাঝে ব্রিজের মতো মানুষের যাওয়া আসা করতে, কিন্তু অবাক করার বিষয় হলো মানুষ শুধু সিঁড়ির কাছে চড়তেছে। সিঁড়ি এমনিতেই উপরে নিয়ে যাচ্ছে। মহাখালীতে লিফট, সিঁড়ি, ফুট ওভার ব্রিজ আছে, সেটাই আর কি। শামীম হাঁটতে হাঁটতে সেনানিবাস পর্যন্ত চলে এসেছে। সেনানিবাসের জায়গা দেখে শামীম আরও অনেক খুশি। তো যাই হোক, সেখান থেকে আবারও পিছনের দিকে চলে আসে, কারণ দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। পেটে তার ইঁদুর দৌড়চ্ছে। অনেক জায়গা আজ সে হেঁটেছে। আবারও সেই রুটি কলার দোকানে গিয়ে শামীম রুটি আর কলা খেলো। শামীম তো আর জানে না এখানে কোথায় ভাতের দোকান আছে। ওই দোকানে প্রায় সন্ধ্যা পর্যন্ত থেকে শামীম আবারও হাঁটতে হাঁটতে মহাখালী টিভি গেট, মানে বৈশাখী টেলিভিশন সেন্টারের কাছে আসে। তার অপোজিটে রয়েছে ব্রাক ইউনিভার্সিটি। সেখানে অনেক ছেলে মেয়ে একসাথে আড্ডা দিতেছে। শামীম একটু সামনে এগিয়ে গিয়ে দেখে একটা বড় বিল্ডিংয়ের সামনে একটা করে ছেলে, একটা করে মেয়ে নিয়ে বসে আছে। তাদের থেকে একটু দূরে একটা ফাঁকা জায়গায় শামীম বসল। এখন সে এখানে রাত্রি যাপন করবে। শামীম যেদিন কুতুবদিয়া থেকে চলে আসে তার পরের দিন রহিম মিয়া শামীমকে খুঁজতে বের হয়। পুরো এলাকা খোঁজও শামীমকে রহিম মিয়া পায় না। এদিকে সোহেল আর করিম আজ মজুমদার বাড়িতে তার একমাত্র কন্যার বিয়ের কাজে ব্যস্ত, না হলে তাদেরকে দিয়ে খোঁজ করাতো। শামীমকে সারাদিন রহিম মিয়া দেখতে না পেয়ে মনে মনে অনেক কান্না করেছে। শামীমকে দেখতে না পেয়ে রহিম মিয়ার ভেতর ফেটে যাচ্ছে। তিনি যতই তার কাছ থেকে শামীমকে দূরে যেতে বলুক না কেন, শামীমকে তার নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসে। এদিকে অনেক আয়োজন চলছে মজুমদার বাড়িতে তার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। কোনো জিনিসের কমতি রাখেনি। এলাকার সব গুণী এবং সম্মতবান ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছে। যতই সবার মন খুশি থাকুক না কেন, সৌরভ আর সুপ্রিয়ার মন খারাপ। তার কারণ হলো শামীম। শামীম থাকলে কি আর না থাকলে তার জন্য তো আর সুপ্রিয়া সৌরভের বিয়ে থেমে থাকবে না। অবশেষে তাদেরও বিয়ে হয়ে যায় আর তারাও চিটাগাং চলে আসে। শামীমকে সেখানে থাকা সিকিউরিটি গার্ড ঘুমোতে দিল না, তাই শামীম তিতুমির কলেজের সামনে একটা ফুটওভার ব্রিজ আছে সেখানে গিয়ে শুয়ে পড়ল। মাথায় দিল কাপড়ের পোটলা, মানে সেটা বালিশ বানালো। কথায় আছে না, অবাগা যেদিকে যায় সাগরের পানি সেখানেও শুকিয়ে যায়। তাই আর শামীমের ঘুম পাড়া হলো না। রাতের অন্ধকারে কিছু মানুষ 2টা পতিতা নিয়ে সেই ব্রিজের উপর উঠেছে।
লোকগুলো তাদের কাজে ব্যস্ত আর শামীম ঘুমোতে ব্যস্ত। শামীম তো আর জানে না মাঝরাতে ঢাকা শহরে এইসব রাস্তায় পুলিশ ডিউটি করে। রাতে যখন পুলিশ দেখতে পারে ফুটওভার ব্রিজে বেশ কয়েকজন মানুষ, তারা তাদের গাড়ি থামিয়ে ব্রিজে উঠতে ধরলে তারা ধিম ধিম শব্দ করে অন্যদিকে সিঁড়ি দিয়ে নেমে পালায়। সেই শব্দে শামীমের ঘুম ভেঙে গেলে সে তাড়াতাড়ি সেখানে লাফ দিয়ে উঠে বসে কাপড়ের পোটলা হাতে নেয়, আর তার কাছে একটা পতিতা এসে দাঁড়ায়। পতিতাকে দেখে শামীম একটু দূরে যেতে চাইলে সেই সময় পুলিশ শামীমকে আর পতিতা মেয়েটাকে ধরে। স্যার আমি কিছু করি নাই, আমার সাইরে দেন স্যার। সব চোরই একই কথা বলে। স্যার আমি কোনো চুরি করি নাই, আমি তো এইখানে ঘুমাইছিলাম। শালা রাতের বেলা পতিতা নিয়ে এখানে ফুর্তি করিস আর বলিস কিছু করি নাই। যখন এই ডান্ডার বাড়ি তোর গায়ে পড়বে তখন সব স্বীকার করবি। স্যার পতিতা কি? আর এসব আপনারা কি কন? ওরে আমার বাবু সোনা রে, পতিতা চেনো না? এই মেয়েটা তাহলে তোমার কি লাগে? স্যার আমি এই মাইয়ারে চিনি না, এখনই দেখলাম মাত্র। সবাই যখন নতুন নতুন পতিতা নিয়ে ফুর্তি করে তখন সব পতিতাকেই তার প্রথম দেখে। বিশ্বাস করেন স্যার, আমি হ্যারে চিনি না, কখনো দেখিও নাই, আর হ্যার লগে আমার কোনো সম্পর্ক নাই। স্যার এইসব জানোয়ারদের জন্য আজ দেশে এত ধর্ষণ বেড়ে গেছে। আজ পতিতা পাইছি, এদের দিয়ে নিজের যৌবন জ্বালা মেটাচ্ছে। কাল যখন কোনো পতিতা পাবে না তখন রাস্তা দিয়ে যাওয়া কারো বোন, কারো মেয়ে, কারো বউকে এরা ধর্ষণ করতে কোনো আপত্তি করবে না। এই সব জানোয়ারদের জন্য আমাদের দেশের মেয়েরা রাতের বেলা কাজ শেষে নিজের বাসায় যেতে ভয় পায়। স্যার এই ব্যাটারে ছেড়ে দিয়েন না, দেখলেন না কতগুলো মানুষ ছিল? এদের থানায় নিয়ে গিয়ে আচ্ছা মতো বানাইলে সবার নাম ঠিকানা বলবে, আর এদের মূল মাথাকে তার বের হয়ে আসবে। এই তুই বিয়ে করতে পারিস না? তোর যদি এতই মেয়ে মানুষের প্রয়োজন হয় তাহলে বিয়ে না করে এইসব কি? স্যার বিশ্বাস করেন, আমি আজকে এই শহরে পয়লা আইছি, আমি কিছুই কই নাই আর কিছুই জানি না। শামীম অনেক আকুতি মিনতি করল, কিন্তু শামীমকে পুলিশ ছাড়ল না। পতিতা মেয়েটা আর শামীমকে ধরে নিয়ে গেল থানায়। অনেক রাত, তাই আমাকে আর পতিতা মেয়েটাকে আর কোনো করো না। সকালে নাকি থানার ওসি আসবে, তিনি নাকি যা করার সব করবে। এদিকে পতিতা মেয়েটা আমার দিকে বারবার কেমন করে তাকাচ্ছে, আর তার এক ঠোঁট উপরে শাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরতেছে। শামীম এমন বাজে মহিলা কখনো দেখে নাই, তাই ওর দিকে একটু দূরে দাঁড়ালো শামীম। পতিতা মেয়েটা তার পেটের নাভি বের করে একটা পুলিশকে দেখিয়ে তার কাছে ডেকে নিয়ে আসলো। এই বাবু আমাকে ছেড়ে দে না, চাইলে তোরে মজা দিতে পারি, কোনো পয়সা নিব না। মন তো আমারও চাইতেছে, কিন্তু বসে আছে, পারবো না। বের করে দে না, ওই তো তোর কমরে চাবি আছে, বের হয়ে যেখানে নিয়ে যাবি সেখানেই যাব আমি। চাবি তো দেখলে হবে না, অনুমতি ছাড়া খুলে দিলে চাকরি থাকবে না। তোকে তো কাছে পেতে আমারও মন চায়, কিন্তু আমি পারবো না বের করে দিতে। না পারলে কি করার, এমন জিনিস তো আর পাবি না। এই বাবু তোমার ফোনটা দাও না। বল কি করবি? দে না, একটা গান শুনি, আর আমার ফোন নাম্বার দিব, পরে যখন সময় পাবি আমাকে ফোন দিস, বুঝলি? তখন সেই পুলিশটা পতিতা মেয়েটাকে একটা মোবাইল বের করে দেয়। পতিতা মেয়েটা মোবাইল হাতে নিয়ে একটা নাম্বার টিপে কাকে যেন কল দিল আর বলল সে থানায় আছে, তাকে যেন বের করে নিয়ে যায়। তারপর মোবাইলটা পুলিশকে দিল। সারা রাত শামীম আর ঘুমোতে পারে নাই, ভয়ে শামীমের গলা শুকিয়ে গেছে, না জানে কি হয় তার। তবে প্রথমে কিছু বুঝতে না পারলেও পুলিশ আর পতিতা মেয়েটার কথা শুনে শামীম বুঝতে পেরেছে তাকে কেন ধরে আনা হয়েছে। পরের দিন সকালবেলা থানার ওসি আসলে তাকে রাতের কথা সব বলে দেয়। তখন ওসি লকআপের ভেতর ঢুকে শামীম আর পতিতা মেয়েটাকে জিজ্ঞেস করে, এই তোদের দুজনের নাম কি? জরিনা সাহেব। শামীম স্যার। রাতে তোদের কি জন্য ধরে নিয়ে এসেছি তা কি জানিস? এটা আবার নতুন কি? এসব কাম করতে গিয়ে কতদিন কত থানায় আটকা পড়ছিলাম, কত ওসি আমারে নিয়ে মনোরঞ্জন করেছে, তার ছেড়ে দিয়েছে। এই কথা বলতে দেরি ঠাস করে জরিনার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। সবাইকে এক পাল্লায় মাপা ঠিক না, বুঝলি? সবাই এক হয় না। আর তুই শালা রাত বিরাতে মেয়ে নিয়ে এইসব কাজ করিস? বলতে বলতে শামীমকে লাঠি দিয়ে পেটানো শুরু করে দিল। এতদিন মজুমদারের মারে তেমন ব্যথা না পেলেও পুলিশের একটা মারে যেন শামীমের কলিজা ফেটে যাচ্ছে। শামীম বারবার জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, স্যার আমি কিছু করি নাই, আর এই মহিলাকে আমি চিনি না, আপনারা আল্লাহর দোয়াই লাগে আমারে আর মারবেন না। কে শুনে কার কথায় সবাই ধরা পড়লে মার খেলে ওই একই কথা বলে। দোষ করে কি কেউ স্বীকার করে? পুলিশ এটাই মনে করছে।
তাই তো আসামির মুখ থেকে সত্য না শোনা পর্যন্ত মারতেই থাকবে। পুলিশ যখন শামীমকে মারতেছে সেই সময় একটা মোটা করে মহিলা থানায় আসলো, আর সাথে কালো পোশাক পরা একজন পুরুষ। এই যে ওসি সাহেব, জরিনারে ছাইরা দেন, ওর জামিনের কাগজ নিয়ে আসছি। ওসি শামীমকে মারা বাদ দিয়ে ওই মহিলা আর পুরুষ লোকটার কাছে গিয়ে কিসের জানি কাগজ নিল। তারপর অন্য একটা পুলিশকে বলল জরিনাকে ছেড়ে দিতে। জরিনা যখন ওই মোটা মহিলার কাছে গেল তখন তিনি জরিনাকে বলতেছে, মা, ধরা পড়ার আর সময় পেলি না, তোর জন্য আর কত জায়গায় যাইতে লাগতো। তোর এই রূপের কারণে তোরে আমার কাছে রাখি না হলে কবেই তোরে। পুলিশ আবার যখন শামীমকে মারতে গেল এবার শামীম পুলিশের পায়ে পড়ল। স্যার, আল্লাহর কসম করে কইতেছি আমি এমন কাম জীবনেও করি নাই। আমার আর মায়ের না, এবার মারলে আমি সত্যি মরে যাব। আমি কালকে সকালেই শহরে আসছি স্যার। আমি এই শহরের কোনো জায়গা চিনি না। যেখানে ঘুমাইতে গেছি সেখান থেকে আমারে তাড়াইয়া দিছে, তাই বাধ্য হয়ে ওই ব্রিজের উপর ঘুমাইছি। আমি আর ওই ব্রিজের উপর কোনোদিনও ঘুমাবো না স্যার। আমার তবু আর মায়ের না। শামীমের এমন কথা শুনে পুলিশের মনে দয়া হলো, কারণ এই ধরনের আসামিকে বেশি মারা লাগে না, দু একটা বাড়ি দিলেই সব গড়গড় করে স্বীকার করে নেয়। তাই ওসি হাবিলদারকে বলে তাকে ছেড়ে দিতে বলল। হাবিলদার ছেড়ে দিয়ে ওর কাপড়ের পোটলা আবার শামীমকে দিয়ে বের করে দিল। স্যার, ব্যাটারা ছেড়ে দিলেন কেন? মনে হয় না এমন কাজ করতে পারবে সে। স্যার, যদি এবার সত্যি সত্যি এমন কাজ করে? যে মাইর খাইছে তাতে মনে হয় না এমন কাজ করবে। শামীম থানা থেকে বের হয়ে কোথায় যাবে তা নিজেও জানে না। শামীম ঠিকভাবে হাঁটতেও পারতেছে না। যে মারটা মেরেছে জীবনের তরে ভুলতে পারবে না সে। তাছাড়া দুদিন থেকে ঠিকভাবে না খাওয়া, তার উপর এইসব মায়ের। কোনো রকম হেঁটে সামনে একটা দোকানে দেখলো মুরগির মতো কি যেন আগুনের উপর লোহার রড দিয়ে টাঙানো, আর রুটি ডলে বড় বড় করে হাউসের মতো ভেতরে দিতেছে। আসলে এসব হলো গ্রিল আর নান রুটি। শামীমের সেখানে না থেকে আরও সামনে এগিয়ে গিয়ে একটা দোকানে দেখলো ভাত বিক্রি করতেছে। সেখানে শামীম ভাত খেয়ে, আর সেদিন ওর এলাকার মানুষ ঔষধ দিয়ে দিয়েছিল, কাপড়ের পোটলা থেকে সে ঔষধ বের করে খেলো যাতে শরীরের ব্যথাটা কমে। সেখান থেকে শামীম অনেক দূরে হেঁটে হেঁটে একটা লেকের মতো জায়গায় বসার জায়গা আছে, শুয়ে থাকাও যাবে, সেই জায়গায় পোটলাটা বালিশ করে শুয়ে পড়ল। রাতের বেলা শামীমের সারা শরীর ব্যথা করতে লাগলো, আর জ্বর এসেছে ব্যথার কারণে। শামীম জ্বরের ঘোরে কাতরাচ্ছে, তবু দেখার মতো কেউ নেই। এইভাবে একদিন যায়, দুদিন যায়, শামীমের পাশ দিয়ে অনেক মানুষ হেঁটে যায়, তবুও সাহায্য করার মতো কেউ নেই। শামীম জ্বরের ঘোরে আর না খাওয়াতে প্রায় অনেকটা দুর্বল হয়ে গেছে। শামীমের পাশ দিয়ে হাতে করে চা বিক্রি এমন হকার যাচ্ছে আর বলতেছে চা চা লাগবে। তখন শামীম সেই লোকটার কাছ থেকে রুটি আর চা নিয়ে খায়, আর সে যেহেতু কোথাও যেতে পারবে না তাই আরও 3-4টা রুটি আর কেক নিয়ে নিজের কাছে রাখে। প্রথমে শামীম ভেবেছিল এই শহরের মানুষ মনে হয় অনেক ভালো, কিন্তু এখন বুঝতে পারতেছে ইট পাথরের মতো তাদের মনটাও। দেখতে দেখতে 1 সপ্তাহ চলে যায়, শামীম সুস্থ হয় না। একদিন রাতে এক চোর শামীমের পোটলা নিয়ে দেয় দৌড়। ভাগ্যক্রমে তার ছোটবেলার ফটোটা পড়ে যায়। শামীম ফটোটা হাতে নিয়ে সেই চোরের পেছনে দৌড়তে থাকে, আর চোর চোর বলতে থাকে, কিন্তু কেউ সাহায্য করতে আসে না। ওই পোটলার মধ্যে খাবারের টাকা আছে, এখন খাবে কি করে? শামীম টাকা কোথায় পাবে? আজ 3 দিন ধরে শামীম না খাওয়া, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কাজ খোঁজার উদ্দেশ্যে বের হয়েছে। যার কাছে কাজ যায় সেই তাড়িয়ে দেয়। কেউ যদি বলে কোন কোন কাজ জানো, তখন শামীম ওই লবণ চাষ আর বাড়ির কাজ পারে এই কথা বলে। এইসব কাজের জন্য তার মানুষ কাজের মানুষ নেয় না। কোথাও যখন কাজ না পেয়ে সন্ধ্যার দিকে ঢলতে ঢলতে সেই লেকের পাড়ে আসবে, শামীম হঠাৎ করে একটা গাড়ির সামনে পড়ে গেল। গাড়ির থেকে ড্রাইভার আর একজন ভদ্রলোক বের হয়ে দেখে ছেলেটা জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই তারা তাকে নিয়ে হাসপাতালে যায়। লোকটা নিজেই একজন ডাক্তার, নিজের ডিউটি শেষ করে বাসায় ফিরতেছিল, আর তাতেই এই ঘটনা। তারপর ওই ডাক্তার অন্য ডাক্তারকে শামীমের চিকিৎসার কথা বলে চলে যায়। পুরো 2 দিন পর শামীমের জ্ঞান ফেরে। তখন সেই ডাক্তারটা শামীমের কাছেই ছিল। শামীমের জ্ঞান ফেরা দেখে ডাক্তার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এখন কেমন আছো বাবা? জি, একটু ভালো। আচ্ছা, আমি কোথায়? তুমি আমার গাড়ির সামনে পড়ে অজ্ঞান হয়ে যাও, তাই তোমাকে গত পরশু রাতে এখানে আমি নিয়ে আসি।
আর আজ তোমার জ্ঞান ফিরল। 2 দিন থেকে আমি অজ্ঞান? তোমার কি হয়েছিল আর এভাবে হঠাৎ গাড়ির সামনে পড়ে গেলে? আর তোমার শরীর দেখে তো মনে হচ্ছে তোমাকে কেউ নিয়ম করে মারে। ডাক্তারের কথা শুনে শামীম কান্না করে দিল। ডাক্তার ভাবতেও পারে নাই তার এমন কথা দিয়ে এই ছেলেটা কান্না করে দেবে। তাই তিনি এবার শামীমের কাছে গিয়ে, আমি কি তোমাকে খারাপ কিছু বলেছি বাবা? না। তাহলে শুনবেন সেই করুণ কাহিনী? হ্যাঁ বলো, আমি শুনবো। শামীম তখন তার সেই 6 বছর জীবন কাহিনী থেকে শুরু করে ঢাকা শহরের ডাক্তারের গাড়ির সামনে পড়ে যাওয়া পর্যন্ত সব ঘটনা সে বলল। শামীমের সব কথা শুনে ডাক্তারের চোখ দিয়ে পানির স্রোত বইতে লাগলো। ডাক্তার তার জীবনে এমন করুণ ঘটনা দেখেনি বা শোনেনি। ডাক্তার শামীমের জীবনে এরূপ ঘটনা শুনে হতভম্ব হয়ে গেছে। ডাক্তার শামীমের এমন করুণ কাহিনী শুনে প্রায় কান্না করে ফেলেছে। সত্যি বলতে যত বড় কঠিন কাজ বা আঘাত হোক না কেন, ডাক্তারদের ভেঙে পড়লে চলে না, আর কান্না করা তো তাদের মানায় না। শামীমকে বেডে শুইয়ে দিয়ে ডাক্তার একটা নার্সকে তার সাথে চলে যেতে বলল। ডাক্তার নার্সকে তার দুপুরের জন্য নিয়ে আসা খাবারের বাটিটা নার্সের দ্বারা শামীমের বেডে পাঠিয়ে দিল। শামীমকে খাবার বের করে দিয়ে নার্স শামীমের জন্য পানি আনতে গেল। নার্স পানি নিয়ে এসে দেখে শামীম সব খাবার খেয়ে ফেলেছে। শামীমের এমন কাণ্ড দেখে নার্স অবাক। সন্ধ্যার দিকে ডাক্তার যখন তার বাসায় চলে যাবে তখন একবার শামীমের কাছে আসে তার সাথে দেখা করতে। শামীমের নাড়ি চেক করে দেখে শামীম এখন প্রায় সুস্থ। তাই ডাক্তার শামীমকে বলে, যাই হোক আলহামদুলিল্লাহ, তুমি এখন সুস্থ প্রায়। কালকের মধ্যে তোমাকে রিলিজ করে দেওয়া হবে। আমি চুপ। তা কোথায় যাবে এখন? কার কাছে যাবে? শামীম এবার কেটে ফেলল। শামীম বা যাবে কোথায়, আর ডাক্তারকে বা কি বলবে? তার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, আর এই শহরের কোনো কিছু চেনেও না সে। শামীমের এমন কান্না করা দেখে ডাক্তার আবার তাকে বলল, তুমি এভাবে কান্না করতেছো কেন? আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই, আমি তো আপনাকে সব বললামই। ও, আমার তো মনে ছিল না। তবে আজ থাকো, কালকে আমি একটা ব্যবস্থা করে দেবো তোমাকে। আর শোনো, রাতে নার্স তোমার খাবার দিয়ে যাবে, খেয়ে নিও, কোনো চিন্তা করো না। ডাক্তারের কথা শুনে শামীম মনে একটু শান্তি পেল। যাই হোক, অবশেষে এই ইট পাথরের শহরে একজন ভালো মানুষ শামীমের পাশে দাঁড়ালো। পরের দিন সকালে ডাক্তার এসে শামীমকে রিলিজ দিয়ে দেয়। তারপর তার সাথে শামীমকে তার চেম্বারে নিয়ে যায়। শামীমকে একটা চেয়ারে বসতে দেয়। শোনো, তোমার কাজের ব্যবস্থা আর থাকার ব্যবস্থা করে ফেলেছি। সত্যি কইতেছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, তবে তুমি এই কাজ করবে কি না জানি না, তবুও তোমাকে বলি। কি কাজ ডাক্তার সাহেব? তোমার তো কোনো লেখাপড়াও নাই, অন্য কোনো কাজও জানো না, তাই তোমাকে এই হাসপাতালের ক্লিনার হিসাবে রাখার সব ব্যবস্থা করে ফেলেছি। ক্লিনার কি ডাক্তার সাহেব? ও সরি, তুমি তো ক্লিনার বুঝবে না। তোমাকে এই হাসপাতালের ওয়ার্ড আর ফ্লোর পরিষ্কার করা লাগবে, এবং মাঝে মাঝে মানুষের বাড়িতে বা রাস্তার জঙ্গলে, ড্রেন ডোবায়, নদীতে, ডাস্টবিনে, পানির ট্যাঙ্কিতে, মাটির নিচে যে লাশগুলো থাকে সেসব নিয়ে হাসপাতালে আসতে হবে। মানে অপমৃত্যু যাদের হয় আর কি। তবে প্রতিদিন না, যেদিন পুলিশ লাশ পেয়ে ফোন দিয়ে জানাবে সেদিন করে। তবে সেটা রাত বা দিন, যে কোনো সময় হতে পারে। তাই বলে লাশ? দেখো বাবা, এটা ঢাকা শহর, এখানে চাইলে কাজ পাওয়া যায় না, আবার কাজের অভাব নাই। তবে যোগ্যতার টাকা লাগে, যার কোনোটাই তোমার কাছে নাই। আর সবচেয়ে বড় কথা, তুমি কোনো কাজ জানো না। শুধু তুমি একা কাজ করবে না তো, তোমার সাথে আরও 3 জন থাকবে। একজন চাকরি ছেড়ে দেওয়ায় তোমাকে এখানে অনেক কষ্টে ঢুকালাম। আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনি অনেক ভালো মানুষ, তাই আপনি যা করতে বলবেন আমি তাই করবো। তোমাকে আমার বাসায় কাজ দিতে পারতাম, তবে দিলাম না কেন জানো? এর আগে আমার বাসায় একটা কাজের মেয়ে ছিল, তাকে আমার স্ত্রী প্রতিনিয়ত মানসিক আর শারীরিক নির্যাতন করত। একটা কাজের ছেলে আমার বাসায় কাজ করত, তার দ্বারা আমার 9 বছরের মেয়ে যৌন হেনস্থার শিকার হয়েছে। তাই এখন চাইলেও আমি বাসায় কাউকে রাখি না। ডাক্তার সাহেব যে কথা বলল তা সত্য। এমন ঘটনা আমাদের দেশে অনেক ঘটেছে। কাজের মেয়ের উপর অন্যকে অন্যায় অত্যাচার করে, সে হন জনপ্রতিনিধি কিংবা বিনোদন জগতের মানুষ। এমন অনেক কাজের ছেলে আছে যাদের দ্বারা শুধু বাসার মালিকের ছোট মেয়ে কিংবা বড় মেয়ে না, তার স্ত্রীও এসবের শিকার হয়। যাদেরকে মুখ দেখে ভালো মনে করবেন, তারা ভেতরে দেখবেন সমস্যা আছে। শামীম আর ডাক্তারের কথার মাঝে একটা রোকা পাতলা কালোর মতো ছেলে ডাক্তারের চেম্বারে ঢুকল। সালাইকুম ডাক্তার সাহেব। হ
হঠাৎ করে ডাকলেন কেন যেন? বাদল, এসেছো, ভালো করেছো। এ হচ্ছে শামীম, আর শামীম এ হচ্ছে বাদল। মহন্ত, আজ থেকে তুমি এর সাথেই কাজ করবে। আমার সাথে কাজ করবে মানে? তোমাদের 4 জনের টিমে যে একজন নাই, সেই একজনের ঘাটতি পূরণ করতে একে রাখলাম, বুঝলে? পারবে কি স্যার, নাকি আগেরটার মতো পালাবে? আরে পারবে, আর অনেক কাজের ছেলে সে। বাদল, ওকে একটু সব বুঝিয়ে দিও। আর ছেলেটা অনেক সহজ সরল, বুঝলে? শামীম, তুমি এখন বাদলের সাথে গিয়ে কাজ বুঝে নাও। শামীম সেই রোগা পাতলা কালোর মতো দেখতে ছেলেটার পেছনে পেছনে গেল। তারপর ছেলেটা শামীমকে একটা বালতি করে ফ্লোর পরিষ্কার করার ঝাড়ল দিল। তখন আর একজন এসে বাদলকে বলতেছে, বাদল দাদা, এটা আবার কি? একে কোথায় পেলে? আমি পাইনি, ডাক্তার স্বপন স্যার এটারে আনছে। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। তা ও কি আমাদের মতো হিন্দু নাকি অন্য জাতি? এই শামীম, এদিকে আয়। শামীম কাজ ফেলে বাদল আর ছেলেটার কাছে গেল। আচ্ছা, তুই হিন্দু নাকি মুসলিম? আমি মুসলিম ভাই। ও আচ্ছা, শোন, আমি আর এ হিন্দু। ওর নাম হচ্ছে ননীগোপাল। ননীগোপাল ও হচ্ছে শামীম। যে কাজটা পারবে না একটু বুঝিয়ে দিস। আর চাঁদকে দেখতেছি না যে, ও কোথায়? এখনো আসে নাই দাদা। এই চাঁদকে নিয়ে আর পারি না। ওর জন্য আর যে কত বড় সাহেবের কাছ থেকে কথা শুনতে হবে তা ভগবান জানে। ওরে তো তুমি কিছুই বলো না দাদা, তার জন্যই তো মাথার উপর উঠে গেছে। আরে দাদা, মানে আমাকে ও, আর এখানে শুধু আমরা 4 জন ক্লিনার না, আরও আছে। আমাদের মূল কাজ কি তা তো জানিস। এটা তো শুধু চাকরি বাঁচানোর জন্য আর কি। শামীম মনোযোগ সহকারে কাজ করতে লাগলো। আগে যেমন গ্রামে মজুমদার বাড়িতে কাজ করতো, ঠিক সেই রকম করেই করতেছে। শামীম তো ভয় ভয়ে কাজ করতেছে, কারণ যদি কোনো ভুল করে আর তার কারণে যদি তাকে কেউ মারে। মাঝে মাঝে কোনো সমস্যা হলে শামীম বাদল আর ননি গোলাপের কাছ থেকে সেটা ঠিক করে নিতেছে। তবে শামীমের কাজ করা দেখে বাকি সব ক্লিনাররা হাসতেছে। কেন হাসতেছে জানেন? সবাই একবার করে পরিষ্কার করে বিশ্রাম নিতেছে, আর শামীম সেই যে পরিষ্কার করতে ধরেছে তা আর থামবার নাম নেই। শামীম তো আর জানে না যখন একটু অপরিষ্কার হবে তখন পরিষ্কার করতে হবে, তাই সে বারবারে এ মাথা থেকে ও মাথা কাজ করেই চলতেছে। বাদল এসব দেখে সহ্য করতে না পেরে বলে, ওই বলদ গাধা, জীবনে কাজ করিস নি তুই? কেন ভাই, কোনো কিছু কি ভুল করছি? আরে বলদ, তোকে বারবার কে পরিষ্কার করতে বলছে? হ্যাঁ শোন, তোকে যতটুকু এরিয়া দেওয়া হয়েছে তুই শুধু ততটুকু এরিয়া পরিষ্কার করবি, তবে বারবার না, যখন ময়লা হবে তখন। আর বাকি সময় ওই যে দেখতেছিস সবাই বসে আড্ডা দিতেছে, সেখানে যাবি। আর যদি কোনো রোগীর সাথে আসা মানুষ তোর কাছে কোনো সাহায্য চায় তাহলে তাকে সাহায্য করবি, দেখবি খুশি হয়ে তোকে বকশিস দিবে, বুঝলি? এখন আয় আমার সাথে, পরে আবার করিস। এখন সবার সাথে তোর পরিচয় করিয়ে দিব, আর বিকালে তোর একটা আইডি কার্ড বানিয়ে দিব, বুঝলি? শামীম বাদলের কথা শুনে বুঝতে পারল এখানে নিজের মন মতো কাজ করা যায়, তবে কাজ ভালো দেখাতে হবে, এটা ঠিক। আর ভুল করলে কেউ গায়ে হাত তুলবে না। শামীম মনে মনে ডক্টর স্বপনকে অনেক ধন্যবাদ দিতে লাগলো আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলো। বাদল শামীমের সাথে ওখানে দিনের বেলায় কাজ করা সবার সাথে পরিচয় করে দিল। প্রথমে শামীমের এমন কাজ করা দেখে হাসলেও পরে সবাই শামীমের কথা বলার ধরন আর সবাইকে সম্মান দিয়ে কথা বলা দেখে বুঝতে পারল এ ছেলে সত্যিই সহজ সরল। শামীমকে আজ 2 দিন ধরে দেখে না রহিম মিয়া, আর গতকাল তো সুপ্রিয়ার বিয়ে হয়ে যাওয়ায় সে তার শ্বশুর বাড়ি চিটাগাং চলে গেছে। তাই রহিম মিয়া একটু দ্রুত সোহেল আর করিমের কাছে গেল, গিয়ে ওদেরকে বলল শামীমের খোঁজ করতে। সে নিজে 2 দিন থেকে খোঁজ করে কোথাও শামীমকে পেল না। সোহেল আর করিম দুজন দুদিকে গেল, একজন গেল বাজারের দিকে, আরেকজন গেল সাগর আর বড় গেরস্তর ঘরে, যাদের আর কি লবণ চাষের জমি আছে। রহিম মিয়া শামীমকে দেখতে না পেয়ে আজ 2 দিন থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না। রহিম মিয়া বুঝতে পারতেছে তার শামীম ছাড়া চলবে না। সারাদিন সোহেল আর করিম পুরো এলাকা খোঁজ করল, কোথাও পেল না। শেষে হতাশ হয়ে দুজনে ফিরল। ফেরার পথে দেখল তাদের এলাকায় সেই বড় ভাই যে শামীমকে সাহায্য করেছে, তাই দুজনে তার কাছে গেল। ভাইজান, আজ 2 দিন ধরে শামীমরে খুঁজতেছি, কোথাও পাইতাছি না। সেদিন রাতে তো আপনার সাথে বাজারে দেখছিলাম,
বলতে পারেন কোথায় আছে শামীম? আমি কেমন করে বলবো? আর তোদের বলেই বা কি হবে? আবার তোরা মজুমদারের কাছে নিয়ে গিয়ে মকর খাওয়াবি। না ভাইজান, এর বাপ এরে খুঁজতাছে। দুদিন থাইকে দেখতে না পাইলে বেচারা কেমন জানি হইয়া গেছে। আমি ওরে সাগর পার করে দিয়েছি। ওর উপর অত্যাচার করা সহ্য করতে না পেরে ওরে আমি মাগনামার ঘাটের ওই দিক দিয়ে পাঠিয়ে দিছি। ওর বাপরে গিয়ে বলবি আমি শামীমরে পাঠিয়ে দিছি ওর ভালোর জন্য। সোহেল আর করিম বড় ভাইয়ের কাছে এসব শুনে এসে রহিম মিয়াকে সব বলে। রহিম মিয়া এসব শোনার পর সোহেল আর করিমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমার বাপের কাছে যে একটা টাকাও নাই, ও কি খাইছে কি করতেছে কে জানে। ও তো কোনো কাম কাজ জানে না। ও তো কারোর কাছে জোর করে কোনো কাম কাজ নিতেও পারবে না। চাচা, এখন আর কেঁদে কি হব? তুমি বা আমরা যদি কখনো কেউ চিটাগাং যাই তাহলে ওরে খুঁজা করে নিয়ে আসবো। আমার বাপ যে কোনো কষ্টে আছে কে জানে। আমি কি তারে আমার কাছে রাখতে পারতাম না? আমি কি জানতাম আমার ওপরে এত অভিমান কইরা এত দূরে চলে যাইবে? আল্লাহ আমার মা বাবাহীন বাপটারে দেখে রাখো। আল্লাহ আমার বাপে এখন তুমি ছাড়া আর কেউ নাই। আমার বাপটা যে বোকা, ওরে কেউ যদি মাইরা ফেলাই, আল্লাহ আমার বাপটারে লগে মৃত্যুর একদিন আগে হইলেও দেখা কইর। আমি ওর পায়ে ধরে মাফ চাইব। চাচা এমন করে বইল না, তোমার পোলার কিছুই হইল না। দেখো আল্লাহ তোমার পোলারে অনেক ভালো রাখবে। তার মতো ভালো পোলা তো আর হয় না। ভালো মানুষরে আল্লাহ দেখে রাখে। বিয়ে করে সুপ্রিয়া চিটাগাং চলে যাওয়ার পরের দিন হানিমুনে তারা রাঙামাটি যায়। তারা যেন ভুলে গেছে শামীম নামে কারোর সাথে তারা অন্যায় করেছে। শামীম কেমন আছে, কে করতেছে, তারা কোনো খবর নেওয়ার প্রয়োজন মনে করে নাই। সত্যি বলতে বিয়ে করলে নতুন বর বউ এসব মনে রাখে না। তারা তাদের দাম্পত্য জীবন নিয়ে ব্যস্ত থাকতে চায়, অন্য কিছু ভাবতে চায় না, সেটা যে কোনো নবদম্পতি হোক না কেন। তারা সেখানে 4 দিন থেকে চিটাগাং ফিরে আসে। মেয়ে চিটাগাং এসেছে শুনে মেয়ে আর মেয়ের জামাইকে নিয়ে আসার জন্য মজুমদার চিটাগাং শহরে গিয়ে তার মেয়ে আর মেয়ের জামাইকে নিয়ে আসলো। বাড়িতে এসে সুপ্রিয়া শামীমের কথা মনে পড়ে গেল, তাই সে শামীমকে খুঁজতে একাই সাগর পাড়ে গেল। শামীম এবার যেখানে খুব সিরিয়াস রোগী আসে সেই ওয়ার্ডের দিকে গিয়ে পরিষ্কার করতে লাগলো। শামীম তার যে কোনো কাজ করলে সে সেই কাজ মনোযোগ সহকারে করে, তাই তাকে কেউ ডাকলেও এত সহজেই শুনতে পারে না। এমন সময় একটা মেয়ে এসে শামীমকে ডাকতে লাগলো, এই ছেলে বলে। এখানে যেহেতু অনেক ছেলে আছে তাই শামীম আর এই ডাক শুনেও মাথা তুলে সামনে তাকালো না। শামীমকে তো বাদল ছাড়া কেউ ডাকতে আসবে না, এখানে হয়তোবা অন্য কেউ ডাকছে। মেয়েটা আর বেশি ডাকলো না, কারণ এটা হসপিটাল, এখানে অনেক রোগী আছে। তাই সে এবার শামীমের কাছে এগিয়ে গিয়ে দিল এক ধাক্কা। অমনি শামীম নিজেকে সামলাতে না পেরে ভেজা ফ্লোরে স্লিপ কেটে পড়ে গেল। ওরে আল্লাহ রে, কি আমার এমন করে ধাক্কা মারলো রে? আজ মনে হয় আমার কোমরটা গেল রে। এই শালা, তোকে সেই কখন থেকে ডাকতেছি, কানে শুনতে পাস না? শামীম এবার মাথা তুলে দেখে একটা মেয়ে। দেখতে ততটাও সুন্দর না, তেল কালোর মতো দেখতে, তবে চেহারার মাঝে একটা আর্ট আছে যা যে কোনো ছেলেকে পাগল করে দেবে। মেয়ে পাতলা আর লম্বা, মাথায় ওড়না দিয়েছে আর লম্বা জামা পরেছে। পা থেকে মাথা পর্যন্ত মেয়েটাকে শামীম দেখতেছে আর ভাবতেছে, এনারে তো কোথাও দেখি নাই, ইনি কে? এই শালা, জীবনে মেয়ে মানুষ দেখিস নাই? অমন করে কি দেখিস? আর তোরে যে এতক্ষণ থাইকা ডাকতেছি তা কি তোর কানে যায় না? শামীম এবার মেয়েটার রাগ দেখে ভয় পেয়ে গেল, মনে মনে আলোকে ডাকতে লাগলো। আর শামীমের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। ওই, তুই কি বোবা নাকি? কথা বলতে পারিস না? আমি কোনো দোষ করি নাই তো। আপনি তো এই ছেলে করে কারে জানে ডাকতেছেন। আমি কি জানতাম নাকি আমারে ডাকতেছেন? আমি কি কোনো দোষ করেছি ম্যাডাম? দোষ মানে? অনেক বড় দোষ করেছিস তুই। কি দোষ ম্যাডাম? তুই এই জায়গা পরিষ্কার করেছিস কেন? আর তোকে দেখে তো ক্লিনার মনে হয় না। তাহলে আমার বালতি আর পরিষ্কার ঝাড়লটা ধরে এই জায়গা পরিষ্কার করতেছিস কেন? চাঁদকে আসতে দেখে বাদল তার কাজ ফেলে চাঁদের সে পিছনে পিছনে আসলো। এসে দেখে চাঁদ শামীমের সাথে কড়াভাবে কথা বলতেছে, আর বেচারা শামীম চাঁদের এমন কথা শুনে ভয়ে কেমন যেন জড়সড় হয়ে গেছে। তাই বাদল এক প্রকার দৌড়ে চাঁদ আর শামীমের কাছে গেল। চাঁদ, আর এই ছেলেটার সাথে অমন করে কথা বলিস না। দেখতেছিস না
তোর কথা শুনে কেমন ভয়ে কাঁপতেছে। চাঁদ এবার লক্ষ্য করে দেখলো বাদল মোহনদের কথা তো সত্য। এই ছেলে সত্যি সত্যি অনেক ভয় পাইছে। ছেলে মানুষ এত ভয় পায় মেয়েদের, তা তো আগে জানতো না চাঁদ। শামীমের এমন কাণ্ড দেখে চাঁদ এবার হেসে দিল। বাদল দাদা? এই বাদল দাদাকে? ওর নাম শামীম। স্বপন স্যার ওরে আজকে প্রথম এখানে নিয়ে আসছে, আর তুই তো নাই, তাই তোর এরিয়াকেও পরিষ্কার করে দিতেছিল না। তাই বাধ্য হয়ে শামীমকে বলেছিলাম তুই না আসা পর্যন্ত যেন তোর জায়গাটা পরিষ্কার করে দেয়। তাহলে এই মলতাকে স্বপন স্যার আনছে? এ আমাদের সাথে লাশ নিয়ে আসার কাজ করবে। চাঁদ এবার বাদলের এমন কথা শুনে হো হো করে হেসে উঠল। দাদা তুমি কি পাগল? দেখতেছ না বলদটা কেমন করে এখনো কাঁদতেছে? সে কি আমাদের সাথে লাশ আনতে যাবে? ওর যা অবস্থা, ওখানে না মরে যায়। সেটা পরে দেখা যাবে। নে এবার তোর কাজ তুই কর। আর শামীম, এ হচ্ছে চাঁদ, চাঁদ এটা শামীম। এখন যা, যে যার মতো করে কাজ কর। দুপুরে খাবার সময় হলে বলবো। শামীম এবার দ্রুত সেখান থেকে তার কাজের জায়গায় চলে আসলো। আর একটু হলে শামীম মরেই যেত বোধ হয়। শামীমের এমন কাণ্ড দেখে চাঁদ মুচকি মুচকি হাসতে লাগলো আর তার কাজ করতে লাগলো। আসলে চাঁদ প্রায় দেরি করে আসে। চাঁদকে কোনো ডাক্তার বা নার্স কেউ কিছু বলতে পারে না। চাঁদকে অনেক ডাক্তার নার্স খারাপ প্রস্তাব দিয়েছিল। তাদের কথায় যদি চাঁদ রাজি থাকে তাহলে চাঁদকে বড় নার্স করে দেবে। কিন্তু চাঁদ তাদের কারো কথায় কান না দিয়ে তার যেটা কাজ সেটাই করে গেছে। বরং চাঁদকে যে ডাক্তার আর নার্স ছেলে খারাপ প্রস্তাব দিয়েছে, চাঁদ সাথে সাথে তাদের গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। চাঁদ এইসব ডাক্তার আর নার্স ছেলেদের জন্য নাইট ডিউটি করে না। চাঁদকে দেখলে মনে হবে সে অনেক রাগী বা বদমেজাজে, কিন্তু চাঁদ মোটেও তেমন না। চাঁদ অনেক ভদ্র আর নম্র, ভালো একটা মেয়ে। দুপুরে যে যার খাবারের জন্য চলে গেল, কিন্তু একজন গেল না, সে হচ্ছে শামীম। আজকেই তো হাসপাতাল থেকে রিলিজ পেয়ে আজকেই কাজে ধরল প্রথম। সে দুপুরের খাবার কোথায় পাবে? শামীমের তো আপন কেউ এই শহরে থাকে না যে তারা এসে দিয়ে যাবে। শামীম তো এটাও জানে না ক্যান্টিন কি, আর ক্যান্টিনেও বাকিতে খাবার পাওয়া যায় সে যদি হাসপাতালের স্টাফ হয়। সেদিন দুপুরে আর শামীমের খাওয়া হলো না, তাই শামীম হাসপাতালের ভেতর থেকে বাইরে বের হয়ে এসে একটা ট্যাপ থেকে পানি খেলো। পানি খেয়ে শামীম এক জায়গায় বসলো।